আর প্রিভিয়াস ক্লাসে আমরা বেসিক্যালি তোমাদের যে একটা কনজেনাল হার্ট ডিজিজ অ্যাপ্রোচটা আমরা ওভারঅল একটা কনসেপ্ট আমরা পাইছি যে কিভাবে কার্ডিয়াক ডিজিজ গুলা ক্লাসিফিকেশন করতে হয়। আজকের ক্লাসটা মূলত শুধুমাত্র আমরা ওই যে বেড সাইড অ্যাপ্রোচেই সীমাবদ্ধ থাকবো, কারণ এটা অনেক লং টপিকস। যে পরীক্ষা ওরিয়েন্টেড হোক আর রিটেন বা ভাইবা, হ্যাঁ, এটাতে কিভাবে আমরা কনজেন্ট হার্ট ডিজিজকে অ্যাপ্রোচ করতে পারি এবং ইজিলি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস হাউ ইউ ক্যান ডায়াগনোস দ্য ডিজিজ, এই জিনিসটাই বেসিক্যালি আজকে আমরা ক্লাসটা দেখবো। হোয়াট ডু ইউ মিন বাই আমরা যে বেড সাইড অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? প্রথমত হলো যে বেড সাইড অ্যাপ্রোচটা আমরা কি বুঝি, যে আমাদের লং কেস থাকে, ইফ ইট ইজ এ লং কেস তখন এক ধরনের আমরা জিনিস চিন্তা করি। যে শর্ট কেস থাকে কিছু জিনিস আমরা লং কিছু অমিট করি। আর প্র্যাকটিক্যালি যখন একটা পেশেন্ট তোমার চেম্বারে হসপিটালে আসবে তখন আসলে এইরকম লং কেস শর্ট কেস হিসাবে কেস দেখার সময় নেই, কারণ ভেরি ফিউ লিমিটেড টাইম থাকে। এই টাইমের ভিতরে তোমার একটা কেস মোটামুটি ডায়াগনোস করতে হবে এবং রিলেটেড ইনভেস্টিগেশন তোমাকে সেন্ড করতে হবে। তো এই জিনিসগুলাই একটু বেসিক নলেজ দিতে আমাদের থাকে। সব সময় এই জিনিসটা কঠিন কিছু না। আমার মনে হয় কনজেনিটাল হার্ট ডিজিজ খুবই সহজ। একটু কিছু অ্যাপ্রোচটা আমাদের যদি ঠিক মতো হয় তাহলে আমরা ডায়াগনোস করা ইভেন উইথাউট এনি মেজর ইনভেস্টিগেশন ইউ ক্যান ডায়াগনোস কনজেনিটাল হার্ট ডিজিজ। সো আমাদের যে ইন জেনারেল আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রি টেকিং। হিস্ট্রির ভিতরে যেমন সবগুলোই আসবে এখানে। হিস্ট্রি আমরা টেকিং করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইন্সপেকশন, পালপেশন, অস্কালটেশন আমরা জানি, আর রিলেটেড ইনভেস্টিগেশন। কনজেনিটাল হার্ট ডিজিজের তোমাদের যদি পরীক্ষা হয় এবং যদি লং কেস থাকে, ইভেন যদি কোনো ইসিজি বা এক্সরে তোমাদেরকে দেওয়া হতে পারে যে তুমি এইটার সাথে এটা অ্যাডজাস্ট করে বলো দেখি কি ডায়াগনোস হতে পারে। যেহেতু আমাদের এখানে আর কোনো বড় পরীক্ষার সুযোগ নাই, ইকোকার্ডিওগ্রাফি অনেক পেশেন্ট নিয়ে আসবে না, সিম্পল ইসিজি আর এক্সরে নিয়ে আসলো। তো হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস এ কনজেনিটাল হার্ট ডিজিজ বাই সিইং দ্য ইসিজি এন্ড এক্সরে। কারণ যে ক্লাসিফিকেশন গুলো, যে ক্লিনিক্যাল যে ক্লাসিফিকেশন হয় সেটা বেসিক্যালি ইসিজি এবং এক্সরে বেসড। দ্যাট মিনস একটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা আর পালমোনারি ব্লাড ফ্লো দেখে কিন্তু ডায়াগনোস গুলো করা হয়েছে ক্লিনিক্যাল। আমরা একটু আগে যে বিফোর আমরা ক্লাসিফিকেশন আমরা যে এসিসি আহা বা ইএসসি 2020 যে ক্লাসিফিকেশন গুলো আছে সেখানে অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল অথবা মাইল্ড, মডারেট, সিভিয়ার হিসেবে সবগুলা হার্ট ডিজিজের নিয়ে আসা হয়েছে এখানে। কনজেনিটাল যত রকম কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, বাট আমরা যখন ক্লিনিক্যালি বেড সাইড দেখবো তখন আসলে ওই জিনিসগুলো আমরা মাথায় রাখবো না। আমরা বেশি এই বেড সাইডের যে ক্লাসিফিকেশন সেটা দেখে দেখবো যে ক্লিনিক্যাল ক্লু থেকে ক্লাসিফিকেশন করা হয়েছে। যে ক্লিনিক্যাল ক্লু কি, প্রথমে আমরা দেখি একজন পেশেন্ট যখন দেখি দেখবে যে প্রথমে আমরা হিসাব করি ইট ইজ আইদার এসাইনোটিক অর সাইনোটিক। পেশেন্ট কি তার সাইনোসিসের ফিচার আছে কি নাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই আলাদা করতে পারি এসাইনোটিক এবং সাইনোটিক। নেক্সট, ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো। এটা কিন্তু আবার কিভাবে আসলো? পালমোনারি ব্লাড ফ্লোটা চেস্ট এক্সরে বেস অথবা ফাইন্ডিংস বেস। ডিক্রিজ ফ্লো, আবার সাইনোটিক মধ্যে ইনক্রিজ ফ্লো আছে। এই যে ইনক্রিজ ফ্লো মানে পালমোনারি ব্লাড ফ্লো, ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, এটা দিয়েও কিন্তু আমরা ক্লাসিফিকেশনটাকে আগাতে পারি। তাহলে প্রথমে একটা পেশেন্ট আমরা দেখি বুঝবো যে আইদার এ সাইনোটিক অর সাইনোটিক, দেন উই গো ফর ফার্দার ক্লাসিফিকেশন। একটা অ্যাসাইনিক পেশেন্ট যদি পাও তুমি, আমরা কি দেখবো? নেক্সট বললাম যেটা, যে সহজে তুমি নিতে হবে যে নর্মাল ও ডিক্রিজ পালমোনারি ফ্লো অথবা ইনক্রিজ পালমোনারি ফ্লো আছে কিনা। সে কি কথা, ইনক্রিজড এবং ডিক্রিজড। এখন এই যে যদি নর্মাল ও ডিক্রিজড হয়, আইদার ইট ইজ কি রাইট সাইডেড or left sided. Right sided origin of congenital heart disease or left sided origin of the congenital heart disease, সেটা আমাদের মাথায় আসবে। If it is cyanotic, then সেখানে কি কথা, ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো অথবা ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো। এখানে কোন ভেন্ট্রিকল ডমিনেন্ট, আইদার রাইট ভেন্ট্রিকল অর লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল হয় আইদার এটা কি পালমোনারি হাইপারটেনশন প্রেজেন্ট আছে নাকি পালমোনারি হাইপারটেনশন অ্যাবসেন্ট। এইভাবে আমরা একটা অ্যাপ্রোচে যাব, হ্যাঁ, ডমিনেন্ট রাইট, লেফট অর পালমোনারি হাইপারটেনশন আছে কিনা সেটা আমরা দেখব।
আমরা যদি ক্লাসিফাই করি যে বিভিন্নভাবে আমরা একটা শিখছি যে এটা এখানে সাইনোটিকের যে পরীক্ষা রিটেন পরীক্ষা আসলে তোমরা এভাবে দিতে পারবে যে লেফট রাইট শান্ট কি কি আছে যেটা আমরা সবাই জানি সাইনোটিকে টেল সেপ্টাল ডিফেক্ট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবি ক্যানাল এবং পেটেন্ট ডাক আমরা মেইনলি কমন কনজেনিটাল গুলো নিয়ে আলোচনা করছি আনকমন গুলো আমরা আসতেছে না কারণ কমন গুলো জানলেই তুমি ইউ ক্যান সেপারেট ফ্রম আনকমন স্টেনোটিক লেশন আছে হ্যাঁ এটা লেফট সাইডের আছে তোমার মাইটার স্টেনোসিস আছে এওটিক স্টেনোসিস রাইট সাইডের পালমোনারি স্টেনোসিস অথবা ট্রাইকাসপিডিক স্টেনোসিস আছে বাট ভেরি মাচ রেয়ার বাট এটা মাথায় রাখতে হবে রিগার্জেনেশন বিপি আছে এমআর আছে ভাস্কুলার কোয়াক্টেশন অফ আওরটা কর্নারি অ্যানোমালি আর আদার্স বাইকাসপিড এওটিক ভালভ আমরা জানি যে এটা একটা সাইনোটিক বিনাইন লেশন found more diagnosed morely in the adult person. সায়ানোটিক আমরা জানি যেটা বেসিক্যালি এটা পেশেন্ট দেখলেই বোঝা যাবে সায়ানোসিস আছে এখন আইদার দিস সায়ানোসিস ইজ ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ অর রেসপিরেটরি সেটাতে আজকে যাচ্ছি না আমরা আমরা ধরে নিচ্ছি এটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজ সেখানে কি কি আমরা কমন জানি এগুলা ট্যাক্টোলিজে ফেলট জিএ ট্রাঙ্কাস ট্রাইকাসপিড টিএপিবিসি এখানে আমরা আসতেছি পরে যে কিভাবে সব বয়সের সমান ভাবে না ডিজিজ প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু এজ হ্যাঁ এটা আমরা চিন্তা করতে পারবো জাস্ট কমন যদি তোমাদের বলে হোয়াট আর দ্য কমন কনজেনিটাল হার্ট ডিজিজ ইন দ্য অ্যাডাল্ট বললে এক ধরনের বলতে হবে ইন দ্য চাইল্ড অথবা নিউ বর্ন একভাবে বলতে হবে এটার নাম তোমাদের সবাই জানা আছে আমরা যাচ্ছি না এখানে তো আমাদের যদি যে পালমোনারি ব্লাড ফ্লো এন্ড ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বেসড একটা ক্লাসিফিকেশন যদি আমাদের খেয়াল জানা থাকে তাহলে সহজেই আমরা আরো ক্লোজলি পেশেন্ট দেখেই আর একটা চেস্ট এক্সরে এবং ইসিজি দেখেই ইউ ক্যান ডায়াগনোজ দ্য ডিজিজ উইথাউট এনি ইকোকার্ডিওগ্রাফি সো ডিক্রিজ পালমোনারি উইথ আরবিএইচ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয় সাইনিক কনজেনিটাল হার্ট ডিজিজ ওই ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো তুমি এক্সরে দেখলে যে এখানে পালমোনারি ব্লাড ফ্লো বেশি নাই পালমোনারি প্লেথরা নেই সেক্ষেত্রে কি আসবে যদি উইথ আরবিএইচ হয় ট্যাক্টোলজি অফ ফেলট আছে বিএসডি পিএস হ্যাঁ ডাবল আউট ডিওরবি উইথ পিএস জি উইথ ভিএসডি পিএস সিঙ্গেল ভেন্ট্রিকল উইথ পিএস মানে সবগুলোর সাথে আলটিমেটলি পালমোনারি স্টেনোসিস যুক্ত আছে মানে পালমোনারি ব্লাড ফ্লো কমে যাওয়া মানেই এই পেশেন্টের সাথে একটা পালমোনারি আউটফ্লো আরবিওটি অবস্ট্রাকশন যে কোনো ফরম্যাটে থাকবেই হ্যাঁ সেক্ষেত্রে তোমার এই জিনিসটা সহজে আমি বলতে পারি যে এটা যে কোনো একটা পিএস আছে এবং কি হবে একটা সিস্টোলিক বারবার প্রয়োজন এলবিএইচ ফিচার নিয়ে আসবে ধরো ট্রাইকাসপিড এট্রেসিস থাকে পালমোনারি ট্রেসিয়া ইনটেক সেপ্টাম এইচডি হাইপ্লাস্টিক হার্ট তাহলে এই ক্ষেত্রেও এলবিএইচ এর মতো ফিচার নিয়ে আসবে কারণ কি কারণ হচ্ছে লেফটটা ডমিনেন্ট করছে আর ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো যদি পালমোনারি ব্লাড ফ্লো বাড়ে তোমরা তুমি এক্সরে দেখলা একটু লাইন থাকো
ঠিক আছে, তাহলে আমরা উইথ আরবিএইচ যদি ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো হয়, তাহলে উইথ আরবিএইচ, উইথ বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং উইথ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে তুমি যদি একটা পেশেন্টের একটা এক্সরেতে দেখো যে পালমোনারি প্লেথোরা, তাহলে ধরে নিতে হবে এই পেশেন্টের পালমোনারি স্টেনোসিসের নাই ধরে নেওয়া যাবে। হ্যাঁ, যে এই পেশেন্টের পালমোনারি স্টেনোসিস নাই, এই জন্যই পেশেন্টের এই পালমোনারি প্লেথোরা রয়েছে। তাহলে কি কি হইতে পারে? দেখো ইসিজি দেখলাম আরবিএইচ, টিপিবিসি, বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, এটা টিজিএ, ভিএইচডি উইথাউট পিএস, ডিওআরবি উইথাউট পিএস, ট্রাঙ্কাস আর্টেরিয়াস, পালমোনারি ট্রিশিয়া উইথ ব্রঙ্কিয়াল কোলাটারাল পিডিএ। এর সাথে কিন্তু কি ছিল আমাদের আগে, যে সেখানে আরবিএইচ ছিল এবং পালমোনারি ওলিগেমিয়া ছিল, মানে ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো। কিন্তু যদি এটা ব্রঙ্কিয়াল কোলাটারাল এবং পিডিএ থাকে, তাহলে কিন্তু তুমি আবার সেখানে বাড়বে। উইথ এলবিএইচ ট্রাইগাসপি এট্রিশিয়া থাকে এবং ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো উইথ এ টিজি। নরমালি আগে ছিল আমাদের কি, যে এটা নরমালি থাকবে না, পালমোনারি ফ্লো থাকবে না, কিন্তু যদি এখানে টিজি যুক্ত হয় তাহলে এখানে থাকতে পারে। সিঙ্গেল ভেন্ট্রিকল, ডিওআরবি, ডাবল ইনলেট লেফট ভেন্ট্রিকল যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে পিএস যদি না থাকে, সেক্ষেত্রে এটার পালমোনারি ব্লাড ফ্লো বাড়বে। যদি পিএস থাকে, সেক্ষেত্রে পালমোনারি ব্লাড ফ্লো কমে যাবে। তাহলে এইভাবে আমরা বেশ কয়েকভাবে ক্লাসিফিকেশন মনে রাখতে পারি। তাহলে ক্লিনিক্যালি, এবং যদি তোমার লং কেস মানে রিটেনে অনেক কোয়েশ্চেন আসে, বড় কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন আসে, যে 20 মার্ক 25 মার্কে যারা বিএসসি মুকিং বা এখানে আসো, যে হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ টু কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে তোমরা এইভাবে যদি অ্যাপ্রোচ গুলো দাও, তাহলে ধরো কোয়েশ্চেনের মানে আনসারিং এত বাল্ক বড় লং হবে, পাশাপাশি তোমার এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা আনসার হবে। আর ভাইভাতে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে তুমি কিভাবে ইসিজি এক্স এর দিকে আলাদা ক্লাসিফিকেশন করবে, তাহলে উই ক্যান গিভ দিস ক্লাসিফিকেশন। তাহলে আমাদের এই যে কমন, তাহলে আমরা এই যে কাজ জানলাম, এর মধ্যে কমন কোনগুলো আছে, আমরা আমাদের যে কমন জেনিটাল হার্ট ডিজিজ কমন যেগুলো, বিএসডি, এএসডি, পিডিএ, পিএস, কোয়াক্টেশন, এএস, টেটোলজি, কমপ্লিট ট্রানজিশন, টিজিএ। হ্যাঁ, আমরা টিজিএ কিন্তু পাই যে এগুলো আসলে বড়দের পাওয়া যায় না, বাচ্চাদের ইকো করি যখন প্রায় টিজিএ পাওয়া যায়, এবং মোস্ট কমন সাইনোটিক কনহাজ ইন দ্য চাইল্ড। কিন্তু তোমাদের পরীক্ষাতে ধরো বিএসডি, এএসডি, পিডিএ, পিএস, এস, টেটোলজি, এই এসটা সাধারণত চলে যায় বড়দের মানে অ্যাডাল্ট কেসে, বাট বাচ্চাদের ভিতরে বিএসডি, এএসডি, পিডিএ, পিএস এন্ড টফ। কোয়াক্টেশন কম পাওয়া যায়, এটা আমরা দিতে পারি না, কম পাওয়া যায় পেশেন্ট, তো পাওয়া যদি যায় অবশ্যই দেওয়া হবে। আর টফটা তো কমনলি থাকেই। হ্যাঁ, সায়ানোটিকের মধ্যে একটা পেশেন্ট যদি দেওয়া হয় টফ অথবা টফের মতো ফিচার আদার কিছু কনজেন্ট হার্ট ডিজিজ আছে, হ্যাঁ, সেগুলা আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের, তবে কমন ডিজিজ গুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে যতই কেস আমরা ক্লাসিফিকেশন পড়ি, কিন্তু আমরা কমন এই কয়টা কেসের ভিতরেই থাকবো, সাইনোটিক কেস, সাইনোটিক কেস, টফ লাইক ফিচারের অ্যাডাল্ট পারসন, যেহেতু তোমার উই আর ডিলিং উইথ অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ, সেক্ষেত্রে আমাদের যে একটা 20 আর 30 ইয়ার্স ওল্ড উইথ সাইনোসিস কি কি হইতে পারে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। ডিউরিং হিস্ট্রি টেকিং, তাহলে আমরা কি কি জিনিস খেয়াল করবো, যে হোয়েন টু সাসপেক্ট পিএইচডি। হিস্ট্রি টেকিং এর সময় যখন আমাদের কাছে পেশেন্ট আসবে, আমরা চিন্তা করবো যে কখন একটা কেস আমাদের লং কেস দেওয়া হলো পরীক্ষাতে, তুমি একটু শর্ট হিস্ট্রি নিয়েই চিন্তা করলো যে এটা কি হতে পারে, এটা কি রিউমেটিক হার্ট ডিজিজ অর কনজেনিটাল হার্ট ডিজিজ অর আদার্স, নাকি সিম্পল হাইপারটেনশনের পেশেন্ট, আমরা কিভাবে আলাদা করবো? তাহলে এই পেশেন্টটাকে আমি সাসপেক্ট করবো কখন, যখন তার তার দেখা গেল একটা বাচ্চা আছে, সাথে তার গার্জেন রাখা আছে, তার মার কাছে কিন্তু হিস্ট্রি নিলা, যে দেখা গেল কি প্রেজেন্টেশন ইন চাইল্ডহুড or adolescence, এটার কিছু হিস্ট্রি নিতে পারো। হিস্ট্রি অফ মারমা ডিটেক্টিভ নিউবর্ন নার্সারি or স্কুল হেলথ, ফ্যামিলি হিস্ট্রি অফ কনজেনিটাল হার্ট ডিজিজ, সিমটম স্পেসিফিক টু সিএসডি, সাইনাস আছে কিনা, তার স্পেলস, স্কোয়াটিং, রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন, অথবা তার ফিজিক্যাল কোনো ডিফর্মিটি আছে কি। এই জিনিসগুলো যদি আমরা ইন শর্ট 5 সেকেন্ড লাগবে, জাস্ট তার দেখে অনেক কিছু বোঝা যাবে, তাহলে আমরা কিন্তু সাসপেক্ট করবো ইট ইজ নট রিউমেটিক হার্ট ডিজিজ, it is the case of congenital heart disease. Next one, when suspect congenital heart disease, then তুমি এই জিনিস চিন্তা করবে either it is cyanotic or cyanotic.
Is the situation one of the increased pulmonary blood flow or decreased pulmonary blood flow? Is it right-sided lesion or left-sided lesion? If there is no pulmonary blood flow যদি থাকে prominent, is the patient had developed pulmonary hypertension or pulmonary is more severe turning to the Eisenmenger syndrome? এই কয়েকটা জিনিস আমাদেরকে যে যখনই পেশেন্ট হিস্ট্রি নেওয়ার সাথে সাথে আমরা এই দুটো জিনিস খেয়াল করব। হিস্ট্রিতে আমরা কি দেখি, যে যখনই লং কেস হিস্ট্রি নিবে তোমরা, বাচ্চার যখন ছোটবেলায় হিস্ট্রি নিবে তখন তার ওয়েট গেইন, ফিডিং ডিফিকাল্টিজ ছিল কিনা, ফ্রিকোয়েন্ট আরটিআই হয় কিনা, সায়ানোসিস স্পেল ছিল কিনা, স্কোয়াটিং, ইনটলারেন্স, চেস্ট পেইন, সিনকোপালকুলেশন, নিউরো সিমটম, অ্যান্টিনেটাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এই জিনিসগুলো আমরা তো অবশ্যই নেই। এগুলো আমরা এখানে আরেকটু বেশি করে ডেভেলপমেন্টের হিস্ট্রিগুলা এবং ছোটবেলার তার কিছু ঘটনা আমরা ওইখানে নেওয়ার চেষ্টা করব, যাতে উই ক্যান গো ফার্দার ডায়াগনোসিস। তো কি কি সিমটম পেশেন্ট আমরা প্রথমেই জিজ্ঞাসা করি, যে লং কেসে যদি হয়, শর্ট কেসে সিমটম জিজ্ঞাসা করার সুযোগ নাই। লং কেসে প্রথমে আমরা যাই যে কি কি সিমটম নিয়ে পেশেন্ট আসে। কিছু সিমটম ইভালুয়েশন যদি করি আমরা, যে পেশেন্ট গুলা কমন সিমটম নিয়ে আসতেছে কি, একটা এক্সারশনাল এনজাইনা থাকতে পারে। এটা বেসিক্যালি আমরা কনজিনাল হার্ট ডিজিজে কম পাই। আমরা যদি দেখি যে পেশেন্টের আসলে আমরা কম পাই, এক্সারশনাল সিনকোপ নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমরা যদি কনজিনাল হার্ট ডিজিজ দিই, দেখবে তোমরা এই দুটা সিমটম কম থাকে। হ্যাঁ, সায়ানোস সিনকোপ এরকম যদি পেশেন্ট পাও, পেশেন্ট লুক সায়ানোসিস বাট হিস্ট্রি অফ সিনকোপ অথবা সিনকোপ লাইক ফিচার, দ্যাট মে বি দ্য টেট্রালজি অফ ফেলোর। ডিসফেজিয়া, পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে তোমাদেরকে যে আমার খাইতে একটা ছোট বাচ্চা বলছে খাইতে সমস্যা হয়, তো আমরা অনেক সময় ভাবতে পারি যে এটা তো মনে হচ্ছে সে এমনিতেই বানায় বলছে, ভিটামিন দিলাম, বিভিন্ন জিনিস দিলাম। বাট ফ্রম আওয়ার পয়েন্ট, যদি তোমার কার্ডিওলজিস্ট আছে, শিশু ডাক্তার কাছে না গিয়ে কার্ডিওলজিস্ট কাছে আছে, অবশ্যই আমরা একটা ইউকার্ডিওগ্রাফি বা রিলেটেড ইনভেস্টিগেশন করব, বিকজ দেয়ার ইজ সাম কনজেনিটাল অ্যাবনর্মালিটি ফর ডিসফেজিয়া, যেমন ডাবল অ্যাওর্টিক আর্চ, অ্যানোমালাস অরিজিন অফ রাইট সাবক্লাভিয়ান আর্টারি পাসিং বিলো ইসোফেগাস। যদি এরকম হয়, এরকম পেশেন্টে ডিসফেজিয়া পাইতে পারে। ফ্রম আমার পয়েন্ট আমরা কার্ডিওলজি ইভালুয়েশনটা করব। যদি স্ট্রোক পেশেন্ট, সায়ানোটিক পেশেন্ট স্ট্রোক নিয়ে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা আইসেনমেঙ্গারের রিলেটেড কোনো ইস্যু কিনা, যেখানে বা পালমোনারি হাইপারটেনশন হয়ে এই জিনিসটা হয় কিনা, সেরেব্রাল অ্যাবসেস বা থ্রম্বাস অথবা প্যারাডক্সিয়াল এম্বোলিজম, এই জিনিসগুলো আসতে পারে। রিলেটেড ডিজিজগুলো এরকম কাছাকাছি, সেগুলো আমাদের হিস্ট্রি টেকিং এর সময় সিমটম বেসড আমাদের মাথায় রাখতে হবে। কনজেনিটাল হার্ট ডিজিজ থ্রু আউট লাইফ, যে আমরা যদি দেখি যে প্রেজেন্টেশন কিভাবে করতে পারে, যে বার্থ এন্ড নিউনেটাল পিরিয়ডে পেশেন্ট সায়ানোস নিয়ে আসতে পারে, আবার হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। যে আমরা মনে করতে পারি না আসলে তো বাচ্চা ছোট, তার হার্ট ফেলিওর হওয়ার কথা না, কিন্তু পেশেন্টের ইভেন ইন বার্থ যদি লার্জ ডিফেক্ট হয়, বিএইচডি ইভেন হয়, তার আফটার ফিউ ডেজ পেশেন্ট মে বিকাম দ্য হার্ট ফেলিওর। সো সায়ানোসিস এন্ড হার্ট ফেলিওর দুটো কার্ডিনাল ফিচার ডিউরিং বার্থ এন্ড নিউনেটাল পিরিয়ড। ইনফিজিতে কি আসে, সায়ানোসিস থাকবে, হার্ট ফেলিওর হতে পারে, এরিথমিয়া হয়, মারমার, ফেলিওর টু থ্রাইভ, ডিলেড মাইলস্টোন পেশেন্টের বাড়বে না। টেলোরেন্সে কি হবে, হার্ট ফেলিওর হবে, মারমার, এরিথমিয়া, আইসেনমেঙ্গার, হাইপারটেনশন থাকতে পারে, কমপ্লিকেশন অফ প্রিভিয়াস কার্ডিয়াক সার্জারি। আমরা যে কেসগুলা পাই বেসিক্যালি আমরা পাচ্ছিল এই কেসগুলা, অ্যাডোলেসেন্ট এন্ড অ্যাডাল্টহুড, যেটা নিয়ে আমরা আলাদা করতেছি, কার্ডিয়াক সার্জারি, এরিথমিয়া, স্কারিং, হার্ট ফেলিওর, সেকেন্ড স্কারিং। সেখানে আমরা কিন্তু পেশেন্টের সায়ানোসিস পাবো। সেক্ষেত্রে আইসেনমেঙ্গার সিনড্রোম একটা ডিডি হিসেবে চলে আসে তখন সায়ানোসিসের, তখন পেশেন্ট গুলাকে আমরা সায়ানোটিক হার্ট ডিজিজ না আইসেনমেঙ্গার সিনড্রোম, সেখানে কিন্তু একটা কোয়ারি আসে। এই জন্য কনফার্ম না হয়ে তোমার বলা যাবে না যে ইট ইজ সায়ানোসিস ডিউ টু আইসেনমেঙ্গার সিনড্রোম অর সায়ানোসিস ফ্রম প্রিভিয়াস কনজেনিটাল হার্ট ডিজিজ। এই জন্য অনেকে আবার আইসেনমেঙ্গার সিনড্রোমকে সায়ানোটিক যদি বলি হার্ট ডিজিজের নাম বলে, তখন আইসেনমেঙ্গার নিয়ে আসে। Basically, Eisenmenger syndrome is not a cyanotic heart disease. It is a conversion of the acyanotic to cyanotic heart disease. কথা যদি বলি, বেসিক্যালি কার্ডিয়াক সিন আমরা বলি আমাদের কাছে মোস্টলি পেশেন্ট আসবে হলো ডিজনিয়া নিয়ে, ফেটিক নিয়ে আসবে, রিপিটেড চেস্ট ইনফেকশন, সায়ানোসিস, হেমোপ্টাইটিস নিয়ে আসে, পাই দেখো পালপিটেশন পেশেন্ট বলে, সিনকোপ বলতে পারে, এডেমা আর একটা ফিচার, এটাও নিয়ে আসবে।
স্ট্রোক বা এম্বোলিজম। আমরা যদি কার্ডিনাল সিমটম বলে তোমাদের বলে যে হোয়াট ইজ দ্য কার্ডিনাল, যে এই কোশ্চেন গুলা এইভাবে তোমার কোশ্চেন গুলা নিয়ে প্রেজেন্ট, এবং আমাদের লং কেসে যে পেশেন্ট গুলো আমরা প্রেজেন্ট করে, যে আসলে ডিজনিয়া নিয়ে মোস্ট অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট করে, পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ, সাইনাস তো থাকতে পারে, এই জিনিসগুলো, এবং ইভেন হেমোপ্টাইসিস ফার্স্ট আর প্রথম অনেক পেশেন্ট আসে যে সাইনাসকে সে ইগনোর করে, কিন্তু ফার্স্ট প্রেজেন্টেশন মেবি দ্য হেমোপ্টাইসিস, so it is hemolysis due to lung cause or complicated of the congenital heart disease, সেটা তোমার হিস্ট্রি থেকে আলাদা করতে হবে। তোমাদের অলরেডি আলাপ করছি এটা আমরা, যে মানে উইথিন 2 উইকস এর ভিতরে কি কি জিনিস আসে, যে এই যে 2 to 6 উইকস এ কারা, 6 to 6 মান্থ, চাইল্ড টু অ্যাডাল্ট, হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা অলরেডি বলে ফেলছি তোমাদের, যে একদম আফটার বার্থ এই 5টা জিনিস থাকে, 5টি এটা থাকবে, 5টি। এর কিছু কিছু আছে যে নিচের যে দুগুলা, এগুলো কিন্তু বড় যেতে পারে না, এরা আইদার কোনো চিকিৎসা যদি না হয় এরা এমনিতেই মারা যাবে, ইভেন ট্রাঙ্কাল 6 উইকে যেতে পারে। আর টেট্রালজি ফেলট অথবা আইসেনবার্গার সিনড্রোম চাইল্ড অ্যাডাল্ট পর্যন্ত প্রেজেন্ট করতে পারে। এখানে মধ্যে শুধুমাত্র টেট্রালজি ফেলটটা অ্যাডাল্ট হুডে প্রেজেন্ট করতে পারে, এবং আইসেনবার্গার সিনড্রোম। আর 2 to 6 উইকসে পেশেন্টগুলো তোমরা এরকম পাওয়া যায়। ইভেন বিএসডি মারমা ইউ ক্যান নট ফাইন্ড ইন দ্য চাইল্ডহুড, মানে আফটার বার্থ। এএইচডি পেশেন্ট ইউ ক্যান নট ফাইন্ড ইন দ্য আফটার বার্থ, এবং 2 to 6 যখন পালমোনারি হ্যাপাটাইটিস বেশি থাকে মারমারটা অডিবল হয় না, এই জন্য এটা নিয়ে আসে 2 উইকস to 6 উইকস এর ভিতরে এই ক্লাসিফিকেশনটা, যে ওই সময় পেশেন্টগুলা অ্যাভেলেবল হয়। এই জন্য তোমাদের একটা পরীক্ষা কোয়েশ্চনও থাকে, যে যখন এই যে প্রেজেন্ট হাউ টু অ্যাপ্রোচ, এখানে তোমরা এই জিনিসগুলা, যে নিউনেটাল পিরিয়ড কি, আমি আর অনেকগুলো স্লাইড আনি না এখানে, যে নিউনেটাল পিরিয়ডে কারা থাকবে, অ্যাডাল্টে কারা থাকবে, এই জিনিসগুলো তোমরা একটু করে নিও। ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি নিতে হবে এখানে, এডিশনাল হিস্ট্রির পাশাপাশি হোয়াট ইজ দ্য এন্টিনেটাল হিস্ট্রি। এন্টিনেটাল হিস্ট্রিটা আমাদের নিতে হবে, যে মার কি কি ডিজিজ ছিল কিনা, তোমাদের জানাই অলরেডি, তোমরা পড়ছো এগুলা, ম্যাটারনাল রুবেলা ছিল কিনা, ইম্পর্টেন্ট, আমরা রুবেলার সম্পর্কে খুব ভালো অবগত আছে, বাট ইফ ইট ইজ দ্য ম্যাটারনাল লুপাস হয়, তাহলে কিন্তু বাচ্চার কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্রেক হইতে পারে। কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্রেক হওয়ার সম্ভাবনা আছে যদি মার লুপাস থাকে। ম্যাটারনাল যদি ডায়াবেটিস থাকে, তাহলে দেখা কিছু পেশেন্টের টিজিএ, ভিএসডি, কমন এট্রিয়াম, কার্ডিওমেগালি বা কার্ডিওমায়োপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এই ম্যাটারনাল হিস্ট্রিটা তোমাদের এন্টিনেটাল হিস্ট্রি অথবা সে ওই যে ম্যাটারনাল কোনো হিস্ট্রি যদি থাকে সেটা অবশ্যই ভালোভাবে নিতে হবে, কারণ পরীক্ষাতে লং কেস অবশ্যই এটা জিজ্ঞাসা করবে। আর একটা জিনিস হলো যে ফ্যামিলিতে তার কোনো ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা, কারণ আমরা জানি যে ফ্যামিলি টু ফ্যামিলি ট্রান্সমিশন আছে, যদি 1 চাইল্ড থাকে সেটা 1.5 to 5%। ওদিন আমরা ইএসসি এর একটা স্লাইড তোমাদের দেখাইছি এখানে, যে এভারেজ তোমার 2.5 to 5% থাকে। যদি চিলড্রেনের সংখ্যা বেড়ে যায়, মা যদি 2টা চিলড্রেন কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, তাহলে পরবর্তী বাচ্চার 5 to 10% থাকে, আর মাদারের যদি থাকে তাহলে 2.5 to 18% পর্যন্ত থাকতে পারে। এই জিনিসগুলো একটু জেনে নেওয়া, যে যখনই তোমাকে লং কেসে করবে এই জিনিসগুলো আসতে পারে। এটা অলরেডি আমরা আলোচনা করছি, হোয়াট দ্য আর্লি অনসেট এন্ড লেট অনসেট। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে তোমার জানবে কি, যদি সায়ানোডিক থাকে এই প্রশ্নটা মাস জিজ্ঞাসা করতে হবে যে প্যারক্সিমাল হাইপোক্সিক স্পেল এর কোনো হিস্ট্রি পেশেন্টের আছে কি নাই। এটা তোমরা হিস্ট্রি থেকে জানবে যে পেশেন্টের কি হাইপোক্সিক স্পেল ছিল কিনা, এবং স্পেলের হিস্ট্রি নেওয়ার সময় আসলে তুমি যদি অ্যাডাল্ট পার্সনে বলো যে বড় হওয়ার পরে তার স্পেল ছিল, আসলে এটা অথেন্টিক না, কারণ বেসিক্যালি হয় হলো 4 month to 12 month, আর রেয়ার বিয়ন্ড 2 year of age। যে তুমি এই জিনিসটা জানো কি না জানার জন্য তো একদম তোমার কোশ্চেন করতে পারে, যে এই যে এটা বাচ্চা স্কুলে যাওয়ার পরে হয়েছিল কিনা। হ্যাঁ, তোমরা যদি এই কোশ্চেন এই আনসারটা না জানো যে কমনেস্ট এজ কি, তাহলে তো বলে ফেলবে যে জি স্যার এটা তো স্কুলে যাওয়ার পর তার হয়েছে। সেক্ষেত্রে অন্য কিছু হইতে পারে, বাট paroxysmal hypoxia স্পেলের আলাদা ডেফিনেশন আছে, আমরা জানি না আজকে ডেফিনেশনে। ওখানে যদি এরকম থাকে
তাহলে কিন্তু পেশেন্টটা হইতে পারে। আর কাদের হইতে পারে? টটলেজে ফেলোজ মোস্ট কমন, বাট আদার ফিচার লাইক টটলেজি, আদার ডিজিজ উইথ ফেলোজ ফিজিওলজি, পালমোনারি টিস্যু ডিজিজ থাকে, তাদেরও কিন্তু এরকম ভাবে প্যারোক্সিজম হাইপোক্সিয়া হইতে পারে। আমরা আজকে যাচ্ছি না, এটা তোমরা শর্ট কেস থাকে, শর্ট কেসের জন্য তোমরা বই থেকে ভালোভাবে এটা পড়বে। এটা তোমরা বলছি অলরেডি, ফার্স্ট পার্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি তোমরা, এবং ইভেন ইম্পর্টেন্ট একটা ওয়ান অফ দ্য হিস্ট্রি অফ সার্জারি, কোনো ধরনের সার্জারি আছে কিনা সেটা আমরা দেখব। পেশেন্টের আমরা মাউথ থেকে এই পেশেন্টের যদি এক্সামিনেশনে যাই, আমরা ইন্সপেকশনে আমরা প্রথমে একটা জেনারেল এক্সামিনেশন যদি করি পেশেন্টের, জেনারেল এক্সামিনেশনের পেশেন্টের কিন্তু ফ্রম লিপস থেকে ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, মিউকাস মেমব্রেন, টিথ, টাং। দেখো এখানে কিন্তু আমরা অনেক কিছু ডায়াগনোসিস ফ্রম এখান থেকে পেয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা সাইন্স দেখলাম, আমাদের কমন যে জিনিসটা আমরা দেখি মেলফর্ম টিথ, যে উইলিয়াম সিনড্রোম। হ্যাঁ, উইলিয়াম সিনড্রোমে কি থাকে? বেসিক্যালি হলো সুপ্রাভালভুলার একটা এস থাকে অনেক সময়। হ্যাঁ, তো দেখো এই ধরনের যদি পেশেন্ট পাই, এলিস ভ্যান ক্রিভেল্ট, এটা এই ধরনের পেশেন্টের আবার থাকে এএসডি থাকে। হ্যাঁ, লং ডাউন সিনড্রোম তো সবাই চিনো। হ্যাঁ, ডাউন সিনড্রোমের পেশেন্ট দেখলে আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে তার কি হইতে পারে সেটা তোমরা দেখে আনুমানিক আইডিয়া করতে পারবে যে এই পেশেন্টের কি দেখে কিভাবে আমরা ডাউন সিনড্রোম পেশেন্ট দেওয়া হলো, তাহলে এই পেশেন্টের কি কি পসিবিলিটি আছে সেটা আমরা জানি, তখন সেইভাবে আমরা পেশেন্টকে অ্যাপ্রোচ করতে পারি। ইট মে বি এ সাইনোটিক or maybe cyanotic. So the presence of characteristic facial or somatic feature, William, Nonans, Downs, central sinus should be actively excluded by pulse oximetry in any patient with suspected CSD. আমরা তো আসলে অক্সিমেট্রি আমাদের নাই, আমরা পরীক্ষা অ্যালাউ করি না, অথবা আমাদের এই কনসেপ্ট নাই, তবে ক্লিনিক্যালি অথবা ইকো করার সময় চাইলে আমরা পালস অক্সিমেট্রি ডাউটফুল কেসগুলোতে আমরা ইউজ করতে পারি। Assessment both cardiac and visceral situs and not assume the heart will be left sided, কারণ যেহেতু কনজেনিটাল, হার্ট মে বি রাইট সাইডেড, ডেক্সট্রোকার্ড থাকতে পারে, এই জন্য এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন পেশেন্টের পোস্টার কি, যে একটা বাচ্চাকে নিয়ে আসলো অথবা বলবো যে আমার বাচ্চা তো এইভাবে থাকলে আরাম পায়, তার মানে এই যে শুধু স্কোয়াটিং হইলে যে আরাম পাবে তা না, একটা বাচ্চা যদি বলে যে মা বলে যে এইভাবে থাকলে আমার বাচ্চাটা আরাম পাইতো বিভিন্ন হিস্ট্রি থেকে, তাহলে সেখানেও তুমি ধরে নিতে পারো যে ইট মে বি দা patient of TOF, tactical failure. So it is a defined position, সবসময় স্কোয়াটিং না, অন্য পজিশনও পেশেন্ট কিন্তু থাকতে পারে, এই 4-5 পজিশনে থাকতে পারে, থাকলেও পেশেন্টকে এই যদি জানো হিস্ট্রিটা তাহলে বলতে পারবে যে ইট মে বি দ্য টপ। সায়ানোসিস ক্লাবিং, এটা তোমরা জানো পেশেন্টের থাকবে, ইন্সপেকশনে আমরা জেনারেল এক্সামিনেশন দেখে নিলাম সায়েন্স ক্লাবিং আছে, আইদার ইট ইজ ডিফারেন্সিয়াল সায়েন্স কিনা সেটাও মাথায় রাখতে হবে। এটা অনেকগুলা লম্বা লম্বা ফিঙ্গার আছে, হ্যাঁ, যেমন হোল্ট-অরাম সিনড্রোমে থাকে এরকম, সেক্ষেত্রে এটা আমরা জানি হোল্ট-অরাম সিনড্রোম মানে এএসডি রিসেপ্টর ডিফেক্ট। এটা ঘাড় ওয়েব ছোট, ঘাড় নেক ছোট, এটা হলো নোনার সিনড্রোম। এগুলো ইন্সপেকশন দেখলে তার কি ডিজিজ হবে সেটা তোমাদের জানা আছে। এটা একজন নোনার সিনড্রোম সাইড থেকে দেখা যায়, সেটা ধর ন্যারো মানে ছোট স্মল নেক। হ্যাঁ, এটা একজন টার্নার সিনড্রোম আছে। হ্যাঁ, এই যে তোমার বলছিলাম এলিয়াস ভ্যান ক্লিভল্যান্ড সিনড্রোম, এখানে হাতগুলো এরকম ছোট থাকবে, পলিডাক্টিলি থাকে, এই যে একটা আঙ্গুল বেশি আছে এখানে। হ্যাঁ, আঙ্গুলগুলো দেখো ছোট ছোট, নোক নাই, এগুলো একদম আন্ডার ডেভেলপ, এই যে নাই। হ্যাঁ, এখানে যদি থাকে, তো এই ধরনের কোনো বাচ্চা যদি তোমার আসে বা একটু অ্যাডাল্ট আসে, ধরে নিতে হবে যে এইটা এই ধরনের ডায়াগনোস হতে পারে, এবং এটা কি থাকবে, পসিবলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে, এরকম নিয়ে আসতে পারে, এটার এটি থাকার সম্ভাবনা আছে। এটা যদি তোমার শর্ট কেসে দেওয়া হয় এরকম একটা কেস, হ্যাঁ, তাহলে এটা ধরে নিতে হবে যে এটা মেবি এজ থাকার সম্ভাবনা আছে, এবং এটা সিমটম এরকম যদি পাওয়া যায় কোনোদিন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো, এটা খেয়াল রাখে। ডাইজর্জ সিনড্রোম, এটা এরকম একটু জাস্ট খেয়াল রাখা যে ইট মে বি এ ক্লু ফর কনজেনিটাল হার্ট ডিজিজ, এটার অবস্থা। উইলিয়াম সিনড্রোম, এদেরও থাকে, বেসিক্যালি সুপ্রাভালভুলার এস বা এরকম কিছু থাকে উইলিয়াম সিনড্রোমে। তো এইরকম অনেকগুলা ডাউন সিনড্রোমের ছবিটা দেওয়া হয় না, ডাউন সিনড্রোম তোমাদের সবারই জানা আছে। এরকম অনেক সময় পিক্টোরিয়াল ডায়াগনোসিস, মানে তুমি লং কেসে তোমাকে যদি এরকম পিক্টোরিয়াল কেস দেওয়া হয়, শর্ট কেস, বিশেষ করে শর্ট কেসে দেওয়ার চেষ্টা করি আমরা, যে তোমরা যাতে সহজে চেহারা দেখে বুঝে ফেলতে পারো যে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস।
এরপর আসো পালসে। জেনারেল এক্সামিনেশনে আমরা পালস দেখি। পালস আমরা কি দেখবো এখানে? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমরা সব হোল বডির আপার এবং লোয়ার লিম্ব পালস দেখবো, এবং পালস গুলো আমরা যেভাবে দেখার সিস্টেম, যে রেডিও রেডিয়াল ডিলে অথবা রেডিও ফিমোরাল ডিলে, যদি আমরা রেডিয়ালে না পাই দুইটা ব্রাকিয়ালে আমরা দেখবো। এগুলো আমরা ইম্পর্টেন্টলি খুব ভালোভাবে দেখার চেষ্টা করবো। রেডিও ফিমোরাল ডিলে অথবা দুই ব্রাকিয়ালে তোমরা দেখলে যে রেডিয়ালে বুঝতে পারছো না, দুই ব্রাকিয়ালে চাপ দিয়ে দেখলে যে আসলে আসছে কিনা, কয়েকটা শুনে হয় এরকম। অথবা সাপ্লাই ভেন আর্টারি স্টেনোসিস থাকলে হইতে পারে। তার মানে তোমাকে পরীক্ষার সময় অবশ্যই এটা, যদি এরকম কোনো পেরিফেরাল কেস থাকে, এইভাবে নোট করা থাকবে যে আমার থাকতে পারে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কিংবা কনজেনিটাল অ্যাবসেন্স অফ দা আর্টারি। সো পালস ভলিউমের সাথে আমরা অবশ্যই পালসের ভলিউম দেখতে পারি। ভলিউম দেখো আমরা একটা ইম্পর্টেন্ট, যে এটা রাইট সাইডেড অর লেফট সাইডেড অরিজিন আমরা বুঝতে পারি। হ্যাঁ, অথবা তার হার্ট ফেলিওর হয়ে গেছে কিনা, লো ভলিউম পালস কিনা, এগুলো আমরা আলাদা করতে পারবো। নেক্সট কমফর্ট জুগুলার ভেনাস পালস। হ্যাঁ, দেখে আমরা জুগুলার ভেনাস প্রেসার দেখতে পারবো। তো সেক্ষেত্রে কোনগুলাতে ওয়েব থাকে, ওয়েব গুলো আমাদের জানা আছে, আমরা কোথায় কোন ওয়েব পাওয়া যাবে। Pathology of cyanotic patient without GBP, জুগুলার উইথাউট জুগুলার ভেনাস পালস, সে ইনকনফিডেন্স থাকবে, কারণ এটা বেসিক্যালি ট্রফ থাকবে। আর প্রমিনেন্ট এ ওয়েব কোথায় কোথায় থাকে, যেসব জায়গায় পালমোনারি অবস্ট্রাকশন থাকবে কিন্তু ট্রফ ফিজিওলজি নাই, সেখানে অবশ্যই এ ওয়েব পাওয়া যাবে। ইফ দেয়ার ইজ নো এরিথমিয়া। আইসেনমেঙ্গারে কি থাকবে, অবশ্যই যে ওয়েব থাকবে, এর এ ওয়েব বি ওয়েব থাকবে মাস্ট। টিএপিবিসি, যে এফসিন অ্যানোমালিতে প্রমিনেন্ট এ এন্ড বি ওয়েব ফাউন্ড ডিউ টু হাইপারকাইনেটিক টিআর। হ্যাঁ, তাহলে এই যেগুলার ভেনাস পাস, তুমি যদি ট্রফের পেশেন্টকে বলো যে স্যার এ ওয়েব রেজ করছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমার বুঝতে হবে তুমি টপ ফিজিওলজিটা সম্পর্কে তোমার আইডিয়া নাই। কিন্তু টপ ফিজিওলজি ছাড়া সবগুলাতেই মোটামুটি কোনো না কোনো ওয়েব ভিজিবল হবে। যদি এফ না থাকে, দ্যাট ইজ অলওয়েজ এ ওয়েব ইজ দেয়ার। আর যদি এফ থাকে, তোমরা বলতে পারো কি ওয়েব দেখা যাচ্ছে, স্যার ভি ওয়েব। হ্যাঁ, কারণ এ ওয়েব না থাকলে নেক্সট ওয়েবটা দেখা যায় ভি ওয়েব, কারণ প্রমিনেন্ট আপ স্ট্রোক হলো ভি ওয়েব। ডিসেন্ট গুলো তো ভালো বোঝা যায় না, আমরা এ ওয়েব অর ভি ওয়েব। তোমরা সহজে এই দিনে শপথ কোশ্চেন করছিল স্যার, কোশ্চেন করছিল আমাদেরকে, স্যার এটা যদি আমরা কিভাবে বুঝবো, আমরা যেহেতু ওয়েবে কোনো গ্রাম মেশিন যুক্ত করি না, আমাদের কথা হলো যে যদি তুমি বুঝো কিনা যে এফ থাকলে কোন ওয়েব থাকে না, সেটাই ইম্পর্টেন্ট ইস্যু। যদি আমরা এফ থাকে, আমি আগে পালস দেখলাম ইরেগুলার পালস, তাহলে জেবিপিতে যে ওয়েব দেখা যাবে দ্যাট ইজ নট এ ওয়েব, দিস ইজ কল্ড ভি ওয়েব। আর যদি আমরা পাই ওয়েব, পালস ইজ ইন নর্মাল রেগুলার, শুধু যে দেখা যাচ্ছে ওয়েব, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রমিনেন্ট ইজ দ্য এ ওয়েব। এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। আমরা তো দেখলাম এখানে পালস, জিবিপি এবং ব্লাড প্রেশার আমরা দেখব। হ্যাঁ, কারণ কোনো জন কোয়ার্টেশনের পেশেন্টের ব্লাড প্রেশার হাই থাকে, এবং ইম্পর্টেন্ট হলো আমরা পাশাপাশি পেশেন্টের চেস্ট ওয়াল অথবা স্কার আছে কিনা। হ্যাঁ, আমরা কোন ধরনের এগুলো আমরা দেখতে পারবো। যে ওই যে তোমাদের বলছিলাম, যদি স্কার মার্ক থাকে, অবশ্যই তোমরা ফ্রন্ট এবং ব্যাক এই দুই জায়গায় স্কার মার্ক গুলো তোমরা দেখার চেষ্টা করবে, যে ফ্রন্ট এবং ব্যাকে আছে কিনা দেখার চেষ্টা করবে। সুপ্রিকোডিয়াল বালজিং আছে কিনা, প্র্যাকটিস কেমন, চেস্টে যদি আমরা ইন্সপেকশনে যাই, তাহলে আমরা প্র্যাকটিস কেমন, ফিমেল হাইপোমাস্টিয়া, হ্যাঁ, টার্নার সিনড্রোম, হ্যারিসনস গ্রুভ আছে কিনা, যেমন হেভি মাসকুলার থোরাক্স উইথ লেস ডেভেলপড এক্সট্রিমিটি, যে কোয়ার্টেশনের করাটা এরকম থাকে। হ্যাঁ, তো প্রিকোডিয়াল বালজিং কাদের থাকবে, এসকেভেটাম ক্লিনিটাম কাদের থাকবে, এই জিনিসগুলা একটু ডিটেইলস তোমাদের মাথায় রাখতে হবে ডিউরিং ইন্সপেকশন। যদি আমরা একটা সায়ানোটিক পেশেন্ট, ইন শর্ট যদি আমি বলি যে সায়ানোটিক পেশেন্ট পাইলাম আমরা, যে ডিক্রিজ যদি পালমোনারি ব্লাড ফ্লো কম হয়, তাহলে অ্যাপেক্স এবং এগুলা খুব ভালো দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু সায়ানোটিক যদি হয়, পালমোনারি ব্লাড ফ্লো বেশি হয়, তাহলে অ্যাপেক্স, থ্রিল সবগুলাই আমরা বেশি বেশি পাবো। কিন্তু দেখো যেগুলোর পালমোনারি ব্লাড ফ্লো কম, অন্যান্য ফিচার গুলা কিন্তু যদি বেসিক্যালি পালমোনারি ব্লাড ফ্লো কম হলে ক্লিনিক্যাল ফিচার গুলো কম পাওয়া যায়।
আর যদি পালমোনারি ব্লাড ফ্লো বেশি হয় তাহলে সবগুলা ক্লিনিক্যাল ফিচার আমাদের বেশি পাওয়া যায়। নেক্সট কাম ফর দ্য অসকালেশনে আমরা হার্ট সাউন্ড গুলা যেমন P2 তুমি কখন পালপেবল পাবে, অসকালেশনে পাওয়া যাবে কিনা, হ্যাঁ, এই জন্য P2 সম্পর্কে তোমরা আরেকটু ডিটেলস পড়বে, যে পরীক্ষা দিন কনজেনিটাল হার্ট ডিজিজে পালমোনারি সেকেন্ড P2 খুব রোল। হার্ট সাউন্ড কোথায় তোমার ওয়াইড এন্ড ফিক্স থাকবে, নরমাল থাকবে কিনা, সিঙ্গেল লাউড থাকে কিনা, হ্যাঁ, সিঙ্গেল লাউড এসু প্রিজার্ভ P2, হ্যাঁ, এই যে জিনিসগুলো বেসিক্যালি সেকেন্ড হার্ট সাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট ইন দা ডায়াগনোজিং অফ দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ। ফার্স্ট হার্ট সাউন্ড এত রোল প্লে করে না, বাট সেকেন্ড হার্ট সাউন্ডের কিন্তু সবগুলো সেকেন্ড হার্ট সাউন্ডের কিন্তু বিভিন্ন রোল আছে। আমাদের মাথায় এটা রাখতে হবে যে সেকেন্ড হার্ট সাউন্ডটা যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি কিনা সেটা তোমরা খেয়াল করো। অনেক সময় পালমোনারি এরিয়াতে কিন্তু অ্যাওর্টিক সাউন্ড পাওয়া যায়, হ্যাঁ, যে সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া মানে পালমোনারি এরিয়াতে যদি সাউন্ড পাও সেটা যে পালমোনারি P2 লাউড হবে সেটা নাও হইতে পারে, এটা আমরা বলবো S2 লাউড, এটা আইদার এটা P2 হইতে পারে নাও হইতে পারে, সেটাও আমাদের একটা ডিডি আছে, আমরা এটা নেক্সটে আসবো না। স্লো অসকালেশন আমরা দেখলাম যে আমরা এই কয়টা জিনিস আমরা খেয়াল করব। আমরা এদিকে যাচ্ছি না আর এখানে এখন যদি মাল্টিপল, এখন প্রশ্ন হলো যে অনেক সময় আছে মাল্টিপল প্যাথোলজি থাকে, যেমন টফের পেশেন্টের বিএইচডি পিএস, হ্যাঁ, ডিওয়ারবি পেশেন্টের বিএইচডি আছে কিন্তু পিএস নাই, হ্যাঁ, যেমন আর কোনো পেশেন্টের এএইচডি পেশেন্টের এএইচডি আছে আবার মাইট্রাল ভালভ প্রলাপস আছে। সেক্ষেত্রে মাল্টিপল যদি থাকে তাহলে কোনটা ডমিনেন্ট মারমান, হ্যাঁ, অনেক সময় আছে ই করতে বলা যায় না, মানে ক্লিনিক্যালি বলা যায় না। সেক্ষেত্রে তোমাদের কাছে যেটা ক্লিনিক্যাল ফিচারের সাথে যেটা ডমিনেন্ট মনে হবে, কোনটা তার এডিশনাল মারমার আর কোনটা মেইন মারমার, সেটা তুমি যদি পারা যায় অন্যান্য ক্লিনিক্যাল সাপোর্ট দিয়ে তোমাকে ওইটা বলতে হবে, এবং ওইটা বলতে হবে পসিবল ফাইন্ডিংস অফ দ্যাট ফাইন্ডিংস। যেমন আইসেনম্যাঙ্গারে কি কি মারমার পাওয়া যাবে, অনেক ধরনের মারমার পাওয়া যায়, আসলে বেসিক্যালি কোনো ডিজিজের মারমার নাই, সব হলো কমপ্লিকেশনের মারমার। আইসেনম্যাঙ্গার সিন্ড্রোমে কোনো ধরনের ডিজিজ মারমার পাওয়া যায় না, পাওয়া যায় সব মারমার অফ কমপ্লিকেশনস, যার ফলে তোমার ওই সময় আলাদা করা ডিফিকাল্ট হয়ে যায়, যে আইদার এই জন্য তুমি যদি একটা টিআর এর মারমার ভালোভাবে পাও তার মানে সেটাকে এমআর বলা যাবে না, হ্যাঁ, যে ট্রাইকাসপিড মারমার যেহেতু এটা আমরা পাচ্ছি পেনসেচুরিক মারমার, you have to know the differentiation between pensachulic murmur of AR, TR, VHD and MR, তাহলে তুমি আলাদা করতে পারবে যে তাহলে আমার কনজেনিটাল যে সায়ানোসিসের সাথে আমরা মিলাতে পারবো। এই জন্য আমরা যদি মাল্টিপল মারমার পাই তো তুমি ঠিক করো যে ক্লিনিক্যালের সাথে কোন জিনিসটা মিলে যায়, সেটা তোমরা ফার্স্ট বলবে, অন্যগুলা পরে। আর কিছু মারমার ক্যারেক্টার দিয়ে বোঝা যায় যে কন্টিনিউয়াস মারমার আছে, কমনলি থাকে কন্টিনিউয়াস মারমার, আনকমন কিছু কন্টিনিউয়াস মারমার আছে, সেটা সাধারণত পরীক্ষাতে দেওয়া হয় না, বাট হইলেও আমরা অনেক সময় বুঝতে পারি না। ইকোকার্ডিওগ্রাফি ইজ দ্য আলটিমেট ডায়াগনোসিস, বাট ক্লিনিক্যালি তোমাদেরকে কন্টিনিউয়াস মারমার বললে পিডি এটাই ফার্স্ট বলতে হবে, আদার ডিডি গুলো তোমাদেরকে শুধু জানতে হবে। কিছু ডায়াস্টোলিক মারমার থাকে, যেমন যদি বলা হয় ডায়াস্টোলিক মারমার ইন দ্য কনজেনিটাল ট্রাঙ্কাল রিগাজিটেশন, সেটা তো আমরা ট্রাঙ্কাল পেশেন্ট এরালটা পাবো না আমরা, হ্যাঁ, টপ উইথ অ্যাবসেন্ট পালমোনারি ভালভ, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, টপ যদি থাকে পালমোনারি ভালভ নাই সেক্ষেত্রে তুমি কিন্তু যেহেতু বিএইচডি মারমার অডিবল হয় না সেখানে তুমি এই মারমারটা পাইতে পারো। টপ উইথ অ্যাওর্টিক রিগাজিটেশন, সেখানে আমরা এই মারমার পাইতে পারি। গ্রামশিল মারমার ইন আইসেনম্যাঙ্গার ফিজিওলজি, তাহলে ট্রাঙ্কাল ছাড়া প্রথমটা ছাড়া কিন্তু বাকি সবগুলো আমরা পাইতে পারি কিন্তু আমাদের কনজেনিটালের ভিতরে। টু এন্ড ফ্রো মারমার, টু এন্ড ফ্রো এন্ড কন্টিনিউয়াস, তোমরা জানো এটা ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে আমাদের, যে টু এন্ড ফ্রো মারমার উইথাউট সাইনাস হইতে পারে, উইথ সাইনোসিস, হ্যাঁ, বিএইচডিআর, এমআর, এআর, এস, এআর, পিএস, পিআর, অনেকগুলো ফিজিওলজি আছে, হ্যাঁ, আর উইথ সাইনোসিস টেট্রালজির সাথে যদি এআর থাকে, ট্রাঙ্কাসের রিগার্ড থাকে, অ্যাবসেন্ট পালমোনারি ভালভ সিনড্রোম, মানে পালমোনারি ভালভ নাই অথবা টপ ছিল পালমোনারি ভালভ অ্যাবসেন্ট, সেক্ষেত্রে এরকম থেকে টু এন্ড ফ্রো মারমার হবে। আর পিডিএতে হবে কন্টিনিউয়াস মেশিনারি মারমার। কন্টিনিউয়াস মারমার অনেকগুলো ডিডি আছে, তোমরা আমি আর যাচ্ছি না ডিটেলসে, এটা তোমাদের জানা আছে মোটামুটি, হ্যাঁ, এটা আমরা যাচ্ছি না। তো আমরা যদি তাহলে এখন এক স্লাইডে নিয়ে আসি
যে আমরা পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার গুলাকে এক জায়গায় নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে আলাদা করা যায়। যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে উইথ ডিক্রিজ পালমোনারি ফ্লো যদি থাকে, প্রথমে আমরা যদি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি দেখতে পারি, মঙ্গোলয়েড ফেজ ডাউন সিনড্রোম আছে কিনা, সায়ানোসিস আছে কিনা, ক্লাবিং আছে কিনা। সেই পেশেন্ট গুলা ডিক্রিজ যদি পালমোনারি ব্লাড ফ্লো হয়, তো পালস নর্মাল থাকতে পারবে, ব্লাড প্রেশার নর্মাল থাকবে, সাধারণত জিবিপি নর্মাল থাকে, এ ওয়েভ থাকতে পারে। আর 4B এক্স ডিসেন্ট এগুলো তেমন থাকে না, ভিএ এন্ড বি ওয়েভে থাকে। আর যদি ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো হয়, জিবি প্রেশার সাধারণত নর্মাল থাকবে। আর ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো হলে এটা সায়ানোসিস এবং ক্লাবিং টোজ এন্ড ফিঙ্গার্স থাকবে, সাইন্স অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকবে। একটা হলো যে সিসিএফ এর পেশেন্ট অথবা হার্ট ফেলিওর পেশেন্ট, পালমোনারি ব্লাড ফ্লো যাদের কম থাকবে এদের কিন্তু সহজে হার্ট ফেলিওর হয় না। যাদের বেশি থাকে তাদেরই মোস্ট লাইকলি হার্ট ফেলিওর এবং আইসেনমেঙ্গার দিয়ে যায়, হ্যাঁ, বেশি কমপ্লিকেশন হয়। এবং সিমটমেটিক বেশি থাকে যাদের পালমোনারি ব্লাড ফ্লো বেশি থাকে। হ্যাঁ, এই দেখো তুমি পালস বিপি তেমন সিগনিফিকেন্ট চেঞ্জ নাই দুই জায়গাতে, কিন্তু আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজে পালস আর বিপি খুব চেঞ্জ নাই, এক্সেপ্ট শুধু তোমার যে ডিলে ছাড়া অথবা অ্যাবসেন্ট ছাড়া। যে এখানে দেখো এটাও জিবি পালসে এ ওয়েভ থাকে, এবং এখানে জিবি জুগুলার ভেনাস প্রেশার সাধারণত এখানে বেশি থাকবে, ওখানে কম থাকবে। এক্সামিনেশনে ইন্সপেকশনের পালপেশনে আমরা দেখি অ্যাপেক্স প্যারাশনলি পালমোনারিয়া লেফট প্যারাশনলাইজ আমরা দেখি। হ্যাঁ, এগুলা যাদের পালমোনারি ব্লাড ফ্লো কম, এগুলা আগে তোমার দেখা যাচ্ছে আনইমপ্রেসিভ থাকে, তেমন ভালো বোঝায় না। প্রিকোডিয়াল পারকাশন তো আমরা করা হয় না সাধারণত। অসকালেশন নো ফ্লো মারমার অ্যাক্রস, কোনো ফ্লো মারমার পাওয়া যাবে না, কারণ ফ্লো মারমার ইজ অফ হ্যাপেন ইন দ্য পালমোনারি এরিয়া, সুতরাং এখানে কোনো ফ্লো মারমারের চান্স নাই। ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো হয়, সেখানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেক্সটা ফর্ম হবে বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইতে পারে, বাট আরবিএইচ মোস্টলি আরবি টাইপ অ্যাপেক্স থাকবে, ভিজিবল পালসেশন থাকবে, পালপেবল পিটো থাকবে, সিস্টোলিক থ্রিল থাকবে ডিউ টু প্রেজেন্স অফ বিএসডি, অথবা যদি মাইল্ড পিএস থাকে সেখানেও তুমি পালমোনারি থ্রিল পাইতে পারো। ফ্ল্যাট নট ইন লেফট আইসেট পালপেশন করে নাই। আর ফ্লো মারমার থাকবে এবি ভালভ কিংবা পালমোনারি ভালভে, এটা ফ্লো মারমার থাকবে বিকজ there is a more pulmonary flow. টফের জেবিপি থাকে কিনা একটা প্রশ্ন আসতে পারে, টফের জেবিপি থাকে কিনা, এটা কমন যেহেতু টফ থাকবে, সেক্ষেত্রে নর্মালি টফে জেবিপি অ্যাবসেন্ট। দেখো ওয়েভস টোটাল এটা ফেলো জেবি পালস, ওয়েভস নর্মাল, ভিওস নর্মাল, বাট এখানে দেখো ইউজুয়ালি নর্মাল যে পেনাস প্রেশার ভালো থাকে, কিন্তু এডাল্ট যদি আফটার সার্জারি হয় তাহলে কিন্তু পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যায়, এবং সেক্ষেত্রে ট্রফের পেশেন্টের তুমি কিন্তু রিপেয়ার ট্রফে উই ক্যান গেট দ্য ওয়েভ অর আদার থিংস, কারণ এখানে জুগুলার ভেনাস পালস যেহেতু প্রেশার বেশি থাকবে, জুগুলার ভেনাস পালস পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে ফেলে আফটার রিপেয়ার, যদি প্রপারলি মানে আমরা রিপেয়ারটা করতে না পারি, এবং তখন কিছু পেশেন্টের রিপেয়ার ট্রফের আবার অনেক অনেক কমপ্লিকেশন আছে, সেটা যাচ্ছি না আজকে আমরা। এখানে আমরা বলতে পারি যে রিপেয়ার ট্রফে স্যার এটা পাইতে পারি, যদি জিজ্ঞাসা করে যে ট্রফে কখন যে রেজ থাকে, যে আফটার রিপেয়ারিং অফ ট্রফ যদি পেশেন্টে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, সেক্ষেত্রে এটা হইতে পারে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আনকমন ম্যানিফেস্টেশন অফ কমন ডিজিজ আর মাচ মোর কমনার দেন দ্য কমন ম্যানিফেস্টেশন অফ দ্য আনকমন ডিজিজ। যে তোমাদের একটা পরীক্ষার কেস দেওয়া হইলো, যে প্রথমেই রোগী দেখেই তুমি না এটা তো আনকমন কেস দিচ্ছে আমাদের কাছে, আমরা আনকমন এটা পারলাম না, আসলে না। বেসিক্যালি দেখো প্রেজেন্টেশনের হয়তো কমন ফিচার, কিন্তু সচরাচর তুমি দেখো নাই। হ্যাঁ, ইভেন আমাদের দেখো যে ডিফারেন্সিয়াল সাইনোসিস আমরা আসলে কতটা পেশেন্ট দেখছি, আমার মনে হয় যে আমি এবং দেখছি কিনা আমারও খেয়াল পড়ে না, ডিফারেন্স বইপত্রে পড়ছি বা দেখছি। হ্যাঁ, কিন্তু তুমি পরীক্ষাতে বা এমন একটা কেস পাইছো যে হাতে সাইনোস দেখলে নাই, তুমি এসাইনোটিক ভাবে ধরে নিলা, পায়ের দিকে তুমি খেয়ালই করো নাই। হ্যাঁ, সেক্ষেত্রে এটা একটা আনকমন প্রেজেন্ট হইতে পারে। তো সেক্ষেত্রে সাইনোটিক আর্টারিজে ডিফারেন্সিয়াল কমন প্রেজেন্টেশন, হ্যাঁ, যদি ইফ ইজ পিডিএ পালমোনারি হাইপারটেনশন হয়, পিডিএ আইসেনমেঙ্গার হয়, সেক্ষেত্রে এরকম কিছু আনকমন ফিচার আছে যেগুলো কমন ডিজিজের, কিন্তু তুমি দেখবা অস্কালেশন সবকিছু মিলে দেখবা যে কমন ডিজিজ। বাট এই জন্য পরীক্ষাতে যে কোনো কেস দেখলে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের যদি খুব জটিল কেস মনে হয় বুঝবে এটা একটা কমন ডিজিজের একটা আনকমন কিছু প্রেজেন্টেশন দেওয়া আছে,
বাট নট দিস ইজ নট এ আনকমন কেস। এটা তোমরা মাথায় রাখবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ফর নাইস ক্লাস স্যার। স্যার আমার একটু কোয়েশ্চেন ছিল স্যার, আমরা তো টপের ক্ষেত্রে স্যার মানে সাইনোটিক স্পেল ইজ মোর কমন ইন 6 months to 2 year। 6 month to এই বাকি যারা আছে উঠো খুলো দেখি তোমরা কারা 6 কারা আছে। months to 2 year এই সময় সাইনোটিক স্পেলটা কমন স্যার, কিন্তু স্যার এর পরে হয় না কেন স্যার? এক্সপ্লেনেশনটা কি স্যার? মানে 2 years পর্যন্ত পেশেন্টের সাইনোটিক স্পেলটা কমন স্যার। হ্যাঁ কমন। আগে তো তোমার দেখতে হবে সাইনোটিক স্পেলের মূল কারণটা কি এবং সাইনোটিক স্পেলটা ডেফিনেশনটা কি একজন বলো দেখি। এই আনসারটা তো আসলে মানে সাইনোটিক স্পেলটা স্যার মেইনলি হচ্ছে স্যার মানে মানে ইনক্রিজ ডাইনামিক অবস্ট্রাকশন অফ মানে পালমোনারি আউটফ্লো ট্র্যাক্ট স্যার, মানে ভেন্ট্রিকুলার আরবিওটি এর স্যার ডাইনামিক অবস্ট্রাকশনের কারণে মেইনলি হয় স্যার। এটা ডাইনামিক অবস্ট্রাকশন অফ আরবিওটি হচ্ছে। হ্যাঁ আর জি স্যার। আচ্ছা দেখি এই আনসারটা আমাদের আহাত দেওয়ার সম্ভাবনা আছে। তৌফিক যদি থাকে তো তার রিটার্নের ব্যস্ততায় আছে, তারা জানি না আছে কিনা। দেখি আহাত কি ওয়ার্ডে? কামাল বলতে পারবো এটা আনসার? মানে স্যার আমার কাছে একটা স্যার জানা আছে স্যার, এটা কি বলবো, এটা কি ঠিক কিনা স্যার? তুমি একটু পরে বলো দেখি তারা বাকিরা কি বলে। আহাত বলো, তুমি তার কোশ্চেন শুনছো যে ট্রফের পেশেন্টের যে সাইনোটিক স্পেল কেন এই 2 months to 2 year পর্যন্ত হয়, এরপরে কেন হয় না? বদরুল বলো দেখি। স্যার একটা তো স্যার যেটা বলছে স্যার একটা যে আরবিওটি অবস্ট্রাকশনটা বাড়তেছে, হ্যাঁ। আর একটা ইম্পর্টেন্ট যেটা স্যার এই ক্ষেত্রে স্যার তার সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কম থাকে। হ্যাঁ, ভাস্কুলার কম থাকার কারণে স্যার তার শানটা আরো বেড়ে যায়। শানটা বাড়ার কারণে মেইনলি স্যার সিনকোপালেটা হইতে পারে। সিনকোপালেটা হইতে পারে স্যার। এটা ডেফিনেশনটাকে বলতে পারবা যে হোয়াট ইজ দা তোমাদের বলো হোয়াট ইজ দা পার্সোনাল হাইপারসাইনোটিক স্পেল অথবা টেট, হ্যাঁ টেট স্পেল, তাই না? এই কি জিনিস এটা? এটা স্যার এভাবে ডেফিনেশন পড়ছো? ডেফিনেশন তো স্যার এভাবে মুখস্থ নয় স্যার, কিন্তু মানে বেসিক প্যাথোলজিটা মনে রাখছে স্যার। আরবি অবস্ট্রাকশন বাড়তেছে স্যার, সিস্টোলিক ভাস্কুলার কমতেছে, যে কোনো কারণে হাইপোক্সিয়া হইতেছে ডিউ টু এনএফও, অথবা তার যদি স্যার ক্রাইং অথবা যে কোনো কারণে যদি তার কি হয় এইসব কারণে তার মেইনলি তার শান্তা বাড়তেছে। শান্তা বাড়ি স্যার এক্সারশনে, এখন এটা কিন্তু সে যে এক্সারশনে কমন কোশ্চেন, মানে যে কোনো এক্সারশনে বাচ্চার মানে স্পেল লাইক ফিচার চলে আসে। স্পেল লাইক ফিচার মানে তোমার অন্য সময়ের সিনকোপ আর স্পেলের ডিফারেন্স আছে না। স্পেল ইজ দ্য একটা কনজেনিটাল হার্ট ডিজিজের তোমাকে বলা যায় একিউট ইমার্জেন্সি কি জিনিস, যদি কোশ্চেন করে হোয়াট ইজ দ্য একিউট ইমার্জেন্সি ইন দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ, এইটা একটা স্পেল, তাই না? হাইপার স্পেল কিন্তু প্রথম আসবে তাহলে। এবং এটার ম্যানেজমেন্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আছে, অনেকগুলো মেডিসিন দেওয়ার বিষয় আছে। হ্যাঁ আজ দেখি শওকত বলো দেখি তোমার কি জানা আছে এখন? মানে পরে হয় না কেন স্যার 2 বছরের পরে? হ্যাঁ তুমি বলো। এটা আমি যেটা জানি স্যার, জি স্যার আমি যতটুকু জানি স্যার, মানে নরমালি স্যার যখন এক্সারশন হয় তখন হচ্ছে তার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বেড়ে যায়, এজন্য স্যার ডাইনামিক আরবিওটি অবস্ট্রাকশন হয়। আর এদিকে স্যার এক্সারশনের কারণে পালমোনারি ভাস্কুলার মানে পেরিফেরাল আর্টেরিয়াল রেজিস্ট্যান্স কমে যায়, এদিকে অবস্ট্রাকশন বেড়ে যাচ্ছে, এদিকে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, এই কারণে স্যার তার মানে সাইনোটিক স্পেলটা হচ্ছে। আর যখন স্যার বয়সটা বেড়ে যাচ্ছে বাচ্চার, মানে বাচ্চাটা স্যার ওই যে অ্যাডাপ্টেশনটা শিখে যায়, যখন তার এরকম প্রবলেম গুলো হবে সে তার আগে মানে তার ওই যে কম্পেনসেটরি মেকানিজম গুলো যেমন নি চেস্ট পজিশন এগুলা করে হয়তো সে প্রিভেন্ট করে ফেলে। এটাই মনে হয় স্যার আমি জানতাম আর কি, এটা কি ঠিক কিনা স্যার? কোনো মেকানিজম আছে বলতে যাচ্ছেন শোয়েব কি কিছু অ্যাড করবে নাকি এটাকে? স্যার এই যে আমি স্যার কারেন্ট তো নাই স্যার, আমরা উপশহরে স্যার, আমি তো পরে স্যার আমাদের ওয়াইফাই না ট্রাই করতে পারি।
আমি মোবাইলে ঢুকলাম স্যার এখন। আচ্ছা আমি যে বাচ্চা যখন 2 বছর বয়স হয়, বাচ্চারা তখন বুঝতে শিখে যায়। এটা একটা তার হচ্ছে কি, তখন সে আর একজনে যায় না, তখন সে এবং এই যে অ্যাডাপ্টেশন মেকানিজম যেগুলো স্কোয়ান্টিং পজিশন এইগুলাতে সে শিখে ফেলে, সে বুঝে ফেলে। এটা ওয়ান অফ দ্য মেকানিজম স্যার। আর স্যার অন্য কিছু থাকলে স্যার আপনি না ঠিক আছে, না কি প্রশান্ত কিছু বলবা? পড়ছো তুমি হাইপার সাইনেটিক স্পেল পড়ছো নাকি? এটা অন করো, তোমার এটা on করো। তোমার মনে হয় মাইক বন্ধ আছে। জি স্যার। হুম জি স্যার, ওই যে শোয়েব স্যার যে কথা বললো যে অ্যাডাপ্টেশন মেকানিজমে সে অ্যাডাপ্টেশন হয়ে যাওয়ার কারণে 2 বছর পর আর হয় না। আমার মনে হয় স্যার এইটাই স্যার হইতে পারে স্যার। আমি আচ্ছা কনফার্ম এখন না স্যার। হ্যাঁ, প্রথম কথা হলো যে হ্যাঁ শওকতের যে কোশ্চেনটা করছো ঠিক আছে, যে তো আমরা যে পেশেন্টের অ্যাডাপ্টেশনের অনেকগুলা ছবি তোমাদের দেখাইছি, যে পেশেন্ট কিন্তু টফের পেশেন্ট আমরা শুধু জানি স্কোয়াটিং পজিশন, আমরা কথা বলি কি স্কোয়াটিং পজিশনে রিলিভ করছে। আমরা যখন হিস্ট্রি টেকিং করি আমরা এটা কমন প্রেজেন্টেশন কি আফটার স্কোয়াটিং পজিশন পেশেন্ট রিলিভ হয়। কিন্তু একটা বাচ্চা যখন এই সাইনোডিক স্পেলের যে টাইমটা যে 2 থেকে বলছে যে 2 মাস থেকে যে 1 বছর পর্যন্ত বেশি বা 2 বছর পর্যন্ত ম্যাক্সিমাম, দেখো ওই সময় সে কিন্তু স্কোয়াটিং তো করার কথা না। সে 6 মাসের বয়সে একটা বাচ্চা স্কোয়াটিং করতে পারবে না, ফিজিক্যালি সে পারে না স্কোয়াটিং করতে, তাই না? তাহলে ওই সময় মা তাকে বিভিন্ন রাস্তা, মা তাকে কুলে নেয় বা ডান সাইড বা বাম সাইডে শোয়া রেখে দেয়, বিভিন্ন মেকানিজম তারা আদার্স মেথডস অফ দ্য রিলিভ অফ দ্য প্রেশার এটা সে ডেভেলপ করে নেয়। কিন্তু বাচ্চা যখন বড় হয় 1 বছর 2 বছর, এবং দেখো আমরা জানি যে টফের পেশেন্টের প্রেজেন্টেশন কিন্তু জাস্ট আফটার বার্থ না, 6 মাসের পরে কিন্তু প্রেজেন্টেশন শুরু হয়। কারণ কি ওই যত বেশি প্রেশার বাড়ে সাইনোসিসটা এত ইভিডেন্ট হয়। তো এই জন্য এই স্পেলের কারণটা এটা মোটামুটি এরকমই, যে পেশেন্ট যদি যখন পর্যন্ত পেশেন্টের নিজস্ব ক্যাপাসিটি থাকে না বুঝার, সে তাহলে ওই সিভিয়ার ফর্মে চলে যায়। কিন্তু যখন তার পেশেন্টের ওই অ্যাডাপ্টেশনটা শিখে যায়, তখন সিভিয়ার ফর্মে যাওয়ার আগেই সে নিজে প্রস্তুত করে নেয় যে আমার তো এটা শুরু হবে, আমি বসে যাই, কিংবা আমি এরকম তখন সে বাচ্চা ইচ্ছা করে দৌড়াদৌড়ি করবে না। এরকম ভাবে অ্যাডাপ্টেশনের কারণটা চলে আসে, যে বাচ্চা এই জন্যই অথবা 2 বছরের পরে বাচ্চাদের এগুলা রেয়ার পাওয়া যায়, যে যখন ইন দ্য মিন টাইম বাচ্চারা অ্যাডাপ্টেশন শিখে যায়। এটা ঠিকই আছে, সকল যেটা বলছো মোটামুটি এটা কাছাকাছি আছে আমাদের। তবে এখানে আরেকটা কোশ্চেন থাকবে, তুমি একটা টফের পেশেন্টকে আর একটা স্যার ইন্টারেস্টিং স্যার, স্যার ওই যে বলা হয় যে টপের বাচ্চারা খুব শান্তশিষ্ট স্যার, খুব চঞ্চল হয় না স্যার, এই কারণে চঞ্চল হয় না, সে চঞ্চল হতে পারে না, চঞ্চল হতে পারে না, সে অলরেডি বুঝে গেছে যে আমার চঞ্চল হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, চঞ্চল হওয়ার সুযোগ নাই, চঞ্চল হইলে তো সাইনোডিক স্পেল হবে। হ্যাঁ, এরকম সে 2-1টা যখন যেসব বাচ্চা ভর্তি হয়েছে হাসপাতাল, যখন দেখবো যে কিছু বাচ্চা যখন পেডিয়াট্রিক্স এর শিশু বাচ্চা যদি আইবি দেয়, কোনো মানে আইবি দেখে, তখন ডাক্তার দেখলে তারা ভয় পেয়ে যায়, যে ডাক্তার অপরিচিত লোক দেখলে তারা ভয় পায়, যেহেতু ভাবে যে সে আইবি ইঞ্জেকশন দেবে তাকে। ঠিক একইভাবে বাচ্চা যখন সে 6 মাসের পরে যখন হামাগুড়ি দিচ্ছে, নড়াচড়া করতেছে, 1 বছর বয়স হলো, সে দেখে না অন্য বাচ্চাদের মতো আমি পারি না, আমার সাথে সাথে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, তখন সে অটোমেটিক্যালি বাচ্চা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা একটা রিলেটেড আর কোশ্চেন থাকতে পারে, যে তুমি একটা পেশেন্টকে লং কেসে হিস্ট্রি নিয়ে দেখলা পেশেন্টের টফ লাইক সব ফিচার অ্যাভেলেবল, বাট পেশেন্ট ডাজ নট গিভ এনি হিস্ট্রি অফ দ্য সাইনোডিক স্পেল। এটা কি হইতে পারে? তুমি একটা পেশেন্ট হিস্ট্রি নিয়ে বললা যে সাইনোডিক হিস্ট্রি পাও নাই, তুমি আবার নিজে বানাই এটাকে কেসকে স্ট্রং করার জন্য তুমি লিখে ফেললা যে পেশেন্ট মাদার গেভ হিস্ট্রি অফ এই বলা, কিন্তু হয়তো বা আমি এই কেসটা দিছি তোমাদেরকে যে সাইনোডিক স্পেল ছাড়া কেস, বানায় বলার কোনো প্রয়োজন নাই। কারণ তুমি মনে করো যে আমরাই সবসময় বুঝি, কারণ এক্সামিনারও যখন কেস দেয় মোটামুটি অনেকগুলা টেকনিক্যাল কেস দেওয়ার চেষ্টা করে। তুমি তো সব টপ মুখস্থই, তোমরা যারা স্টুডেন্ট আছো পরীক্ষা যাওয়ার আগে টপ সবাই মুখস্থ করে যাবে, এটা আমাদের সবাই জানা, আমরা যখন যাই জেনে গেছি। টপ টপের চেয়ে টপ লাইক ফিজিফিকেশন গুলা যদি পাওয়া যায়, এটা আমরা বেশি দেওয়ার চেষ্টা করবো ফর এনহান্সমেন্ট ইউর নলেজ। তোমার কি প্রোটোটাইপ নলেজ না ইউ ক্যান ক্রস দ্য পেশেন্ট, এটা দেখার জন্য বেসিক্যালি দেওয়া হয়। দেখি একজন এই কোশ্চেনে আনসার দাও দেখি, যে আমার কোশ্চেনটা হলো যে লং কেসে তুমি পেশেন্টের টফের সব ফিচার পাইছো, ডায়াগনোসিস লেখছো টফ, কিন্তু তুমি এক জায়গায় মিলাতে পারছো না, পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ দ্য
সাইনোটিক স্পেল অর দিস লাইক ফিচার, এই ধরনের কোনো ফিচার তার ছোটবেলা হয় না। মা বাবা বলে না এই বাচ্চা তো ছোটবেলা কোনো সমস্যা হয় না, এই বাচ্চা দৌড়াদৌড়ি করছে, খেলছে। শোয়েব যেটা বললো যে সাইলেন্ট না, এই বাচ্চা খুব দৌড়াদৌড়ি করতো, আমাদের যন্ত্রণা দিত, হ্যাঁ, এই বাচ্চাকে ধরে রাখা যায় না, বাড়ির বাইরে চলে যায়। হ্যাঁ, এই ধরনের একটা চঞ্চল বাচ্চা ডায়াগনোস করলা তুমি টফ, নো হিস্ট্রি অফ, এভাবে তুমি প্রেজেন্টেশন নিয়ে আসলা। এখন আনসার দেওয়ার সময় তোমার মনে হইতে পারে যে আমি যে দিলাম পেশেন্টের তো কোনো সাইনোটিক স্পেল নাই, আমি কি রাইট ও রং আছে? তাহলে আমরা স্যার স্যার এটা 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 স্যার পিঙ্ক ডট হইতে পারে ভ্যারাইটি স্যার, স্যার, এখানে এখানে যেটা স্যার যদি হচ্ছে স্যার, আচ্ছা তৌফিক বলো হ্যাঁ দেখি, আচ্ছা তুমি বলো, তৌফিক বলো দেখি। স্যার এখানে তো হচ্ছে যে সায়ানোসিস হচ্ছে স্যার যে স্পেল নাই, এটা তো স্যার যদি সুপ্রা পিএসটা যদি সুপ্রাপালভুলার হয় তাহলে তো স্যার এখানে স্যার এই যে সাইনোটিক স্পেল নাও থাকতে পারে স্যার। সুপ্রাপালভুলার হইলো না, অন্য স্যার কিছু। আমি একটু বলি, বলো। এটা স্যার যদি তার আরবিওটি অবস্ট্রাকশনটা মানে পিএস যেটা স্যার আরবিওটি অবস্ট্রাকশন, এটা যদি স্যার লেস সিভিয়ার হয়, এক্ষেত্রে স্যার তার সাইনোসিস বা সাইনোটিক স্পেল ডেভেলপ নাও করতে পারে। দিস ইজ নোন এজ পিঙ্ক টপ যেটাকে বলি আমরা স্যার, এটা হয়তো সেই প্রেজেন্টেশনটা হইতে পারে স্যার। আমি বললাম সিবিআর পিএস আছে, তাহলে হইতে পারে পিএস সিবিআর, পেশেন্ট দৌড়াদৌড়ি করতেছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কি বদল বলো দেখি, হইতে পারে। হ্যাঁ শোনো, এখানে টেকনিক্যাল ব্যাপারটা হলো তুমি যদি একটা টফের পেশেন্টের, আমরা যেভাবে ক্লাসিক্যাল টপ বলতে যেটা বুঝি, সেক্ষেত্রে তো পেশেন্টের আসলে সিঙ্গেল এসিএন কোনো মারমারি পাওয়ার কথা না, তাই না? এখন একটা পেশেন্ট তুমি খুব একটা সাইনোটিক পেশেন্ট, খুব রাফ একটা মারমার পাইতেছো পালমোনারি এরিয়াতে, বাট পেশেন্টের অ্যাপারেলি তেমন কোনো সিমটোমেটিক না, তাহলে কোন আরবিউটি কোন ফিজিওলজি যদি থাকে অথবা প্যাথোলজি না থাকে, তাহলে এই পেশেন্ট এরকম হইতে পারে। আমি আরেকটু তোমাদের ক্লু দিলাম, যার স্যার এই সাথে ক্ষেত্রে যদি ইনফান্ডিবুলাম যদি স্যার ইনফান্ডিবুলার গুড, যদি ইনভলভ না থাকে। হ্যাঁ এই কথাটা বলার জন্য এতক্ষণ বলছে। সেক্ষেত্রে হাইপারসাইনোটিক স্পেল বা টফের যত অ্যাবনর্মাল ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, সেটার সাথে রিলেটেড ইনফান্ডিবুলার রিলেশন আছে কি নাই। এই যে যার যত ইনফান্ডিবুলার স্পাজম মানে থাকবে না, মানে আরবিওটি অপশনের সাথে মাসল রিলেটেড থাকবে না, সেক্ষেত্রে পেশেন্টের কোনো সিমটম থাকবে না। এই জন্য আমরা যেসব পেশেন্ট ইনফান্ডিবুলার হাইপারট্রফি বেশি থাকে, এদের ঘন ঘন ইয়া হয়, স্পেল হয়, ঘন ঘন পেশেন্ট গুলা খারাপ হয়ে যায়, কার্ডিয়াক ডেথ এদেরই হবে। কিন্তু দেখা যায় মোস্ট অফ দ্য টফের পেশেন্ট গুলা আসে আমাদের কাছে, অনেকগুলা কোনো সিমটম দেয় না, বলে যে আমার তো কোনো অসুবিধা নাই। ইভেন আমি তো তোমাদেরকে বলছিলাম কিনা যে আমার পরীক্ষার সময় একটা টফের পেশেন্ট ছিল মহিলা, সেই মহিলার 2টা বাচ্চা নিয়ে আসছে, হ্যাঁ 2টা বাচ্চা নিয়েও আসছে। আমি বললাম এই বাচ্চা কার? কয় যে আমার বাচ্চা 2টা বাচ্চা। মহিলা আবার কোথায় একটা চাকরি করে। তার মানে এই যে হাইলি অ্যাডাপ্টেবল ফিমেল কেয়ারিং 2 চিলড্রেন, তাহলে কিভাবে পসিবল হলো? তখন তুমি আবার ডায়াগনোস বদলে ফেলো না, না এটা টফ হবে না। তার মানে তোমাদের এই ভেরিয়েশনটা বলার উদ্দেশ্য হলো যে ক্লিনিক্যালি আমরা বইয়ে এক ধরনের পড়া, বাট বইয়ে পড়ার সময় আমরা একটু মাথা খাটায় পড়ি যে এই কি কি ক্রস কোশ্চেন হতে পারে। যেমন তোমাদের এই যে সিম্পল কোশ্চেন করলাম যে কোন পেশেন্ট গুলা সাইনোটিক স্পেল হবে না, সিম্পল হলো যাদের ইয়ে থাকবে না পিএস, কারণ পিএস সিবিআর হইতে পারে বিভিন্ন হবে, ফ্রম ইনফান্ডিবুলার হইতে পারে, তার কোনো গ্রেডিয়েন্ট পাওয়া যাবে না, ইট মে বি পিএস সিবিআর। আবার ভালভুলারে আসো, হ্যাঁ, যে মেইন পালমোনারি নেরো থাকতে পারে, নাও নেরো থাকতে পারে। যদি নেরো থাকে সেক্ষেত্রে তুমি জানলে পালমোনারি ভালভ নেরো আছে এবং ভালভটা থিকেন্ড, সেক্ষেত্রে পালমোনারি ভালভুলার পিএস হয়, হ্যাঁ, সেক্ষেত্রে মারমার তুমি অডিবল হইতে পারে। যদি পালমোনারি মেইন পালমোনারি একদম সিভিয়ারলি নেরো থাকে, লেস দেন তোমার মনে করো যে এওটা থেকে 1/3 এরও কম থাকে, তাহলে ইউ ক্যান নট গেট এনি মারমার, বাট পেশেন্ট ইজ এ সিভিয়ারলি পিএস, এটাও সিভিয়ার পিএস, কিন্তু কোনো গ্রেডিয়েন্ট পাওয়া যাবে না। তার মানে গ্রেডিয়েন্ট না পাইলে যে আমি যে 64-74 পাইলাম না মিলিমিটার মার্কারি, আমি ইকোতে কিভাবে লিখবো সিভিয়ার, এটা কিন্তু একটা মাথায় কোশ্চেন আসছে। আমি তো পিএস সিভিয়ার বলতেছি, বাট এখানে কোনো গ্রেডিয়েন্ট লিখছি মাত্র কম। এই জন্য তোমাকে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ পেশেন্টের ইকো রিপোর্টে পিএস যদি সিভিয়ার দেখো, দেখতে হবে কোন কারণে সিভিয়ার, সেখানে ইকোকার্ডিওগ্রাফার লিখে দিতে হবে যে তার আসলে তুমি পালমোনারি অ্যানাটমিটা ভালোভাবে বলতে হবে,
congenital heart disease pulmonary anatomy is the most important feature in reporting also ECG তে চেস্ট এক্স-রে তে এবং ইকোতে। এবং ইকোতে তোমার বলে দিতে হবে যে পালমোনারি valve is severely narrowed, flow cannot pass through, অথবা there is infundibulous stenosis high, there is no flow pass through the pulmonary artery। পালমোনারি যদি ফ্লো না যায়, how it develop gradient ডেভেলপ করবে না, যার ফলে গ্রেডিয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট না। এবং মারমারের ইন্টেন্সিটি ইজ দ্য নট দ্য ফিচার অফ দ্য সিভিয়ারিটি, এটা মনে রাখো যে মারমার বেশি পাইলে যে সিভিয়ার হবে তা না, মারমার বরং বেশি পাইলে সিভিয়ার কম হইতে পারে। এইভাবে আমরা একটু ডিফারেন্স করতে পারি টফের পেশেন্টের সাইনোটিক হার্ট ডিজিজ পেশেন্ট। হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার টফের পেশেন্ট যখন স্যার স্ট্রোক নিয়ে আমাদেরকে প্রেজেন্ট করে স্যার, মানে এই যে স্ট্রোকটা স্যার, এক্ষেত্রে হোয়াট উইল বি দ্য রোল অফ অ্যান্টিপ্লেটিলেট এন্ড থ্রম্বোলাইটিক স্যার? এখানে অ্যান্টিপ্লেটিলেট এবং থ্রম্বোলাইটিক্স এর রোলটা কি হবে স্যার? মানে স্ট্রোক ডিউ টু টফ, মানে দ্যাট ইজ হাইপার ভিসকোসিটি। তুমি তো চলে গেলে এখন অন্য আলোচনায়। হ্যাঁ এটা স্যার মানে একটা কোশ্চেন, আচ্ছা তারপরও রিলেটেড, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা মেইনলি করা হবে রিটেন না। কোশ্চেন আছে স্যার, এটা একটা আচ্ছা এটা কোশ্চেন আসুক, বাট রিটেন কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য প্যাথোলজি অফ দ্য স্ট্রোক ইন দিস পেশেন্ট? এখানে হচ্ছে স্যার হাইপার ভিসকোসিটি। হাইপার ভিসকোসিটি। এখন ইফ উই ক্যান নট রিমুভ দ্য হাইপার ভিসকোসিটি কি হয়? বেসিক্যালি সেরেব্রাল অ্যাবসেস হয়। হ্যাঁ মেইনলি টফের পেশেন্টে কিন্তু আমাদের কনভেনশনাল স্ট্রোকের চেয়ে হেমোরেজ কিংবা এগুলাতে বেশি পাই আমরা, অ্যাবসেস রিলেটেড কমপ্লিকেশন গুলা থেকে বেশি টফ হয়। এখন যদি পেশেন্টের তুমি দেখলা যে সিটি স্ক্যান করলা, এমআরআই করে দেখলা না এখানে কোনো অ্যাবসেস নাই, কিছু নাই, হ্যাঁ শুধুমাত্র সেরেব্রোভাস্কুলার অ্যানোমেলি থাকে, অনেকগুলো এই পেশেন্ট কি থাকে রিলেটেড সেরেব্রোভাস্কুলার অ্যানোমেলি থাকে। সেই অ্যানোমেলির কারণে যদি হয় তাহলে সার্জিক্যাল যেতে পারি আমরা। আর যদি অ্যানোমেলি না হয়, সেরেব্রাল আর্টারি তুমি টেস্ট করলা, সেরেব্রাল এনজিওগ্রাম করলা, করে দেখলা নরমাল, তাহলে তোমাকে তো সেখানে আসলে এই ধরনের ড্রাগের কোনো রোল নাই, কারণ আমরা এখানে রোল প্লে করা যাবে না। হ্যাঁ যদি এখন আমরা যে কারণে দেই স্ট্রোকের পেশেন্টে থ্রম্বোসিস, অ্যান্টি থ্রম্বোটিক যেগুলো দেই বা অ্যান্টি প্লেটলেট দেই, একমাত্র কারণ হলো এখানে আমার যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জের জন্য, আর তো কোনো রোল নাই আছে, আর তো কোনো রোল নাই। আর অথবা কনজিং আইসেনমেঙ্গার পেশেন্ট, সেই আইসেনমেঙ্গার পেশেন্ট একটা ভিএসডি আইসেনমেঙ্গার, এই পেশেন্টের স্ট্রোক করলো, আমি কি এই পেশেন্টকে কনভেনশনাল অ্যান্টিপ্লেট শুরু করে দিব? আমাকে দেখতে হবে যে ওইখানে কি ঘটনা, দেখা গেল সেরেব্রাল অ্যাবসেস, এত বড় অ্যাবসেস, পেশেন্ট তখন তাকে সার্জারি করতে হবে, সার্জারি করে অ্যাবসেস রিমুভ করলেই পেশেন্ট ইমপ্রুভ করে যাবে। হ্যাঁ জাস্ট লাইক তুমি হিসাব করো না কেন, সাবডুরাল যে হেমাটোমা, স্ট্রোকের কারণে একটা পেশেন্ট ফিচার নিয়ে আসলো তোমার রাইট সাইডের উইকনেস, তুমি আমরা হাতে হাতে অ্যান্টি প্লেটলেট অ্যান্টি শুরু করে দিলাম, সিটি স্ক্যান না করে দেখা গেল পেশেন্ট আরো খারাপ হচ্ছে, সিটি স্ক্যান করে দেখা গেল সাবডুরাল হেমাটোমা, তাহলে সাবডুরাল হেমাটোমা আমরা কি চিকিৎসা দিব? কোন রোল আছে? রোল নাই। ঠিক সেম টাইপের, যেহেতু অ্যাবসেস ইজ দ্য মেইন প্যাথোলজি, আমরা এই জন্য স্ট্রোকের পেশেন্ট হলে এই ধরনের পেশেন্টের অবশ্যই সিটি স্ক্যান একটা করতে হয়। প্যাথোলজি এখানে তো স্যার বলো স্যার, এখানে তো থ্রম্বোএম্বোলিজমের কারণে ইসকেমিক স্ট্রোক হতে পারে স্যার, মানে ইসকেমিক স্ট্রোক হলে সেক্ষেত্রে কি হবে স্যার? হ্যাঁ ইসকেমিক স্ট্রোক যদি তোমার হয়, তুমি আদার্স সার্জিক্যাল কোনো ফিচার না, মানে ট্রিটেবল কোনো ফিচার না থাকে, ডেফিনেটলি তুমি দিবা, অসুবিধা কি? মানে এখানে কি আমরা অ্যান্টিপ্লেটলেট দিব স্যার? শকত স্যার একটু ইন্টারাপ্ট করুন স্যার। শকত তুমি তো শাহাবুদ্দিন স্যারের কথাটা বলতে হয়েছে, যে কোয়েশ্চেন করবে সে সেটা আনসার জানে, আমরা ধরে নিয়েছি তুমি এটা বলতে তুমি জানো, তুমি একটু বলো স্যার শুনতেছে, এটা কোয়েশ্চেনটা বলো, তুমি যেটা আনসারটা জানো সেটা বলো, আগে আমরা শুনি। আমরা মানে স্যার আমার কোয়ারিটা হচ্ছে স্যার একটা টফের পেশেন্ট, বলো আনসারটাও বলো। হ্যাঁ আচ্ছা স্যার, টফের পেশেন্ট তার একটা ইসকেমিক স্ট্রোক হলো, মানে এক্ষেত্রে আমি স্যার আসলে আমি জানি না মানে অ্যানসারটা ঠিক, তবে আমার এটা যেটা আইডিয়া স্যার, যতটুকু জানো তুমি প্রথমে কোয়েশ্চনটা ক্লিয়ার করো, তারপরে তুমি আনসারটা দাও। মানে আমার যেটা কোশ্চেন স্যার, স্যার আমার যেটা জানা সেটা হচ্ছে স্যার, এই যে ইসকেমিক স্ট্রোক এই রোগীর ক্ষেত্রে মেকানিজম হচ্ছে হাইপার ভিসকোসিটি, কিন্তু স্যার হাইপার ভিসকোসিটিতে তো অ্যান্টিপ্লেটলেট দিয়ে আমার কোনো লাভ নাই, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে ইসকেমিক স্ট্রোক হলেও অ্যান্টিপ্লেটলেট না দেওয়ার পক্ষে আর কি আমি স্যার। তুমি কোন আনসার পাইছো? তুমি কোন আনসার পাইছো কোথাও? আমি পাই নাই কোথাও স্যার এরকম, আমি এটা নিজের এমনি স্যার পার্সোনাল অ্যাসেসমেন্ট স্যার। দেখ শোনো, জিনিসটা হলো
যে শোয়েব যে জিনিসটা বলছে যে তুমি যদি কোনো কোয়েশ্চেন আনসার ভেরিফিকেশন করতে যাও সেটা ডিফারেন্ট জিনিস। যে আনসার ভেরিফিকেশন স্যারের মুখ দিয়ে আনসার না শুনি, স্যার, এটা আমি জানি না স্যার। আমার আনসারটা যেটা আছে দেখি ভেরিফাই করি, সেটা হলো এক ধরনের, এটা হলো গিয়ে তোমার হিডেন আলোচনা। আর ওপেন ডিসকাশন হলো ওপেন ডিসকাশন হলো যে আমারটা শুনলাম, আবার হার্ট ফাউন্ডেশনে কি বলছে, এটা স্যাররা কি বলছে, সেলিম স্যার কি বললো, টেক্স এস রেফারেন্স, সেটা হলো এক ধরনের আলোচনা। আর জি আমরা স্যার, এখানে বসছি যে উই আর শেয়ারিং আওয়ার নলেজ। তোমরা এখন জি স্যার। অ্যাড করবো আমরা মেডিকেল নলেজ। হোল অফ দ্য ওয়ার্ল্ড তোমার সামনে, এখন তোমরা ডিসকাশন করো, অনেকে পরীক্ষা দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের স্যার যে এখানে তুমি শোয়েব যেটা বলছে, তোমার যদি জানা থাকে, হ্যাঁ তুমি বলছো ঠিক আছে যে আমার স্যার এই জানার ইচ্ছা থেকেই প্রশ্ন করছো, তাই না? যে জি জানার স্যার, ইচ্ছা জি থেকে স্যার। প্রশ্ন করছো, বা এটা স্যার কি উত্তর? আমি জানি স্যার, আমার অন্য কলিগরাও এটা জেনে যাক, এটাও স্যার এটা শেয়ার করলাম এই জিনিসটা জি স্যার। স্যার, জি স্যার। জি স্যার। আমি আমি একটু বলতে চাচ্ছিলাম যে স্যার আপনি যেটা বললেন যে সেই ক্ষেত্রে স্যার যে সিটি স্ক্যান করে স্যার আমার হচ্ছে যে স্ট্রোকের যে বিষয়টা, মানে ব্রেনে কি ঘটনা ঘটলো সেটা জানতে হবে। তো এই ক্ষেত্রে স্যার যদি আমি ওইখানে স্যার যে ইস্কেমিক যদি পাই, তাহলে তো স্যার এখন তো অ্যান্টি ইস্কেমিক থেরাপি তো আমি তো স্যার দিতেই পারবো দিতে স্যার, পারি। যদি ইস্কেমিক পাওয়া যেতে। না, এখন স্যার এটা তো হচ্ছে ওইখানে স্যার যে ঘটনা ঘটলো সেই অনুযায়ী তো তখন ইয়েটা হবে। আর ট্রিটমেন্ট করতে অ্যান্টি হবে। প্লেটলেট তো স্যার তখন আমি লিখতে পারি যে যদি হেমোরেজিক পাই তাহলে দিব না, আর যদি ইস্কেমিক পাই তাহলে তো স্যার দেওয়া যাবে। এটা কি আমাদের তো ঠিক কিনা স্যার? এই কথাই বললাম যে ইউ হ্যাভ টু নো দ্য কজ। আমি তোমাদের একটা উদাহরণ দিলাম, সাবডুরাল হেমাটোমা। তোমাদের একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, যে আমরা যে কনভেনশনাল যে স্ট্রোক ছাড়াও যে অন্য কারণে হইতে পারে না। আমাদের প্র্যাকটিসে অনেক সময় একটা পেশেন্ট পাইছে, আমার এই পেশেন্ট ছিল হাইপারটেনশন, ডায়াবেটিস পেশেন্ট আসছে, গরিব রোগী, সিটি স্ক্যান করতে পারবে না। আমি তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বললাম, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, করতে পারবে না। আমি তাকে এসপ্রিন আর ইয়ে দিয়ে ছাড়ছি, যে তাকে আগে থেকে তার হার্টের ওষুধ খাইতেছিল, এখন আবার ফিচার নিয়ে আসছে। তো মোস্ট লাইকলি কি জানি আমরা, মোস্ট কেসে ইসকেমিক স্ট্রোকই হবে। চেম্বার নিয়ে আসছে আমার এলাকার গরিব রোগী। তা আমি বললাম, এরপরে 3-4 দিন পরে ফোন করছে, আর রোগী তো আরো খারাপ হচ্ছে। তাই আমি বলি তারা নিয়ে আসছি, সিলেট নিয়ে আসো, আবার সিটি স্ক্যান একটা মাস্ট করতে হবে। তাকে যেমনি হোক আমি করে একটা ক্লিনিকে ভর্তি দিলাম, সিটি স্ক্যান করে দেখি সাবডুরাল হেমাটোমা। দেখো, এটা পেশেন্ট যে হবে না তা তো না, এখন তার সাবডুরাল হেমাটোমা। তাহলে এখন কি আমার যে প্রিভিয়াস যে ট্রিটমেন্টটা দেওয়াটা লজিক্যাল হয় নাই? হ্যাঁ, কিন্তু কমন না ফিচারে আমরা ধরে নিচ্ছি এই পেশেন্টের মোস্ট লাইকলি ইসকেমিক স্ট্রোক হওয়ার চান্স। তো এরকম ভাবে আমি তোমাদের বললাম যে কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে, এটার ট্রিটমেন্টটা তো স্ট্রেট ফরওয়ার্ড না। কনজেনিটাল হার্ট ডিজিজের যে ফিজিওলজি, প্যাথোলজি, সেটা এবং ব্লাডের যে প্যারামিটার, যে হাইপোভিসকোসিটি, এগুলা সেম না। তুমি সিম্পল একটা অ্যান্টিপ্লেটলেট দিয়ে ইউ ক্যান নট রিমুভ দ্য প্লেটলেট, এখন কন্টিনিউয়াস এখানে সায়ানোসিস রয়ে গেছে। তবে যদি তুমি সবকিছু এক্সক্লুড করার পরে ইউ ফাইন্ড দ্য ইসকেমিক ফিচার, হ্যাঁ পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোটিস হইতে পারে, তুমি দেখলা যে না আসলে অ্যাথেরোস্ক্লেরোটিস দ্য অনলি মেইন ফিচার, যদিও রেয়ার, তাহলে তুমি এটাকে অ্যান্টিবায়োটিক দাও না, অসুবিধা নাই। দিলে তো ক্ষতি নাই এখানে, কারণ এখন তখন আর ক্ষতি হচ্ছে না। যদি তার আদার্স কোনো ব্লিডিং ফিচার না থাকে, তোমাকে থ্রম্বোসাইটের আবার দেখতে হবে এই পেশেন্টের থ্রম্বোসাইটের অবস্থা কি। হ্যাঁ, ওরাল অ্যান্টিকন দেওয়ার আগে। তো এইগুলা একটা কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্টকে স্ট্রোক নিয়ে আসলে ডিল করার এক্সপিরিয়েন্স তো আমাদের ভেরি ফিউ, আমাদের খুবই স্যার কম। আমি হ্যাঁ, একটা ইনফরমেশন জি স্যার, বল। মানে সেদিনকে স্যার আপনি দেখছেন কিনা না, বাকিরাও দেখছে কিনা না, এটা আমাদের নিউরোলজির সাথে আমাদের মানে ইসকেমিক স্ট্রোকে কার্ডিওলজিস্টের বিশাল একটা ইন্টারেকশন এবং কম্বাইন ট্রিটমেন্ট করতে হয়। সেদিনকে বিআইটি একটা আয়োজন করছিল স্যার, আফজাল স্যার এবং এটা ইন্ডিয়ান হার্ট দিল্লির যে ব্রেন। ম্যাডাম এই যে নিউরোলজির যে উনি চেয়ারম্যান এখন উনি ছিলেন, আর এবং ইয়েও ছিল ওইটা শপথ দেখছো কিনা, এটা বিআইটি তে আছে। বলো। স্যার স্যার দেখি নাই স্যার। ওইটা দেখো, বিআইটির হয়তো আর্কাইভে থাকতে পারে। আচ্ছা, ইন্ডিয়ান ম্যাডাম যে দিল্লির চেয়ারম্যান যে নিউরোলজি, আমাদের দিন মোহাম্মদ স্যার এবং বাংলাদেশের নিউরোলজিস্ট আফজাল স্যার, আবার কার্ডিওলজি, এরা খুব একটা ইয়ে হয়েছে কার্ডিওলজির কজের কারণে, যে নিউরোলজিক্যাল ইসকেমিক স্ট্রোক গুলা হয় সেগুলা ম্যানেজমেন্টে, ওইখানে এই ব্যাপারে, এইসব ব্যাপারে ডিটেলস দেওয়া হয়, বিশেষ করে এফ এর কারণে, এগুলার কারণে। স্যার যেটা বললেন, রিলেটেড কোনো মেসেজ ছিল? হ্যাঁ স্যার, আপনি যেটা বলতেছেন স্যার, মানে এক কথা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে নিউরোলজিস্টের কাছে আমরা নিউরোলজিক্যাল ইভালুয়েশন করতে হবে, নিউরোলজির ইয়ে নিতে হবে, এবং এটা ইম্পর্টেন্ট। আমি স্যার একটা ক্লিন কাট পিন পয়েন্ট বলতে পারবো না, তবে আমি স্যার এইটা আবার আমি কিছু জায়গা মিস করছি স্যার, ওই দিন প্রেজেন্টেশনে আমি আবার ওইটা দেখবো স্যার। হ্যাঁ, যে কারণ এটা সকল খুব গুরুত্বপূর্ণ বলছে, কোনো একটা জায়গাতে আমাদের ইয়েতে সুযোগ হয় যদি আমি আবার জানাই দিব, দেখবো। এবং আগামীতেও আবার এই বিআইটি, নিউরোলজি এবং আমাদের কার্ডিওলজিস্ট নিয়ে দিনমো স্যার এবং ইন্ডিয়া আমাদের সবাইকে নিয়ে আরেকটা এরকম হবে।
বাট যেটা রেকর্ডেড আছে ওটা আমরা সবাই দেখে নিতে পারি। আর আমি যদি ওখানে দেখি বা আমার আমি আজকে আপনি যেটা বলেন পিন পয়েন্ট বলতে পারবো না স্যার, এটা আনসার এক্স্যাক্টলি ও আচ্ছা ঠিক যেটা আছে। বলছে স্যার। জি স্যার, না, বাট এটা এই ওইখানে বিষয়ে আমরা থাকতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে আমরা সবাই দেখবো না, তবে একটা কনজেনিটাল হার্ট ডিজিজের যে প্যাথোফিজিওলজি রিলেটেড যে সিমটম গুলা, যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে কার্ডিওলজি আলাদা ফিচার থাকে, তখন নিউরোলজিরা আসলে ওইখানে তারাও আমাদের উপর ছেড়ে দিবে যে আপনি যদি মনে করেন যে, কারণ এটা তো অ্যান্টিপ্লেটলেট দেওয়ার ইস্যুটা থাকে অন্য ধরনের, এটা একটা মাল্টিপারপাস ফ্যাক্টর থাকে। তবে একটা জিনিস তোমার পরীক্ষায় তোমাদের এখানে কোশ্চেন করে যে স্ট্রোক ম্যানেজমেন্ট কিভাবে করবা, অথবা লং কেসে কোশ্চেন আসে, তোমাদের আমি সিম্পল বলে দিই। যদি জি লং স্যার। কেসে কোনো কোশ্চেন আসে যে হাউ টু ম্যানেজ এ স্ট্রোক পেশেন্ট অফ দ্য, খুবই কম আসার সম্ভাবনা, তারপর যদি পেয়ে যাও অথবা কোনো কোশ্চেন তোমাদের, তোমরা আমি যেমন বললাম স্যার উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্যাথোলজি অফ দ্য, এই ধরনের স্ট্রোকের কারণ কি অথবা স্ট্রোক ফিচারের কারণ কি। পেশেন্ট নিয়ে আসছে তোমার স্ট্রোক ফিচার, পেশেন্ট নিয়ে আসে ফিচার অফ স্ট্রোক, বাট ডেফিনেটলি ইসকিমিক বা ইনফার্ক্ট ও হেমোরেজ নাও হতে পারে, ইট মে বি দ্য অ্যাবসেস। অথবা এই জন্য আমাকে জানতে হবে কি যে এই পেশেন্টের মেইন প্যাথোলজি কি, এবং তোমার পরীক্ষাতে প্যাথোলজি অনুযায়ী একটু ডিটেইলিং করে তোমরা লিখে দিবে, এবং জি লাস্ট তোমরা লেখা যদি পেশেন্টের আদার প্যারামিটার ভালো থাকে, ইফ ইট ইজ ইসকিমিক হয় আমরা তাকে অ্যান্টিপ্লেট দিতে পারবো, দিলে তেমন কোনো সমস্যা না, আমরা দিতে পারবো চাইলে। হ্যাঁ এরকম লিখে দিতে হবে। তবে আর স্যার কোনো আমার স্যার ওই যে মডার্ন ট্রিটমেন্ট আমাদের স্যার যেটা বলে পরীক্ষা নিয়ে যে কোশ্চেন ছিল স্যার, সকল পরীক্ষা নিয়ে সিম্পল কোশ্চেন, আমরা পরীক্ষা স্যার আমরা এত বেশি স্যার। হ্যাঁ স্যার আমাদের সিম্পল একটা কোশ্চেন স্যার, যে আমরা টপের পেশেন্ট আসলে স্যার মানে আমরা ডিফারেন্সিয়াল কি কি বলবো স্যার? বলে একজন ডিফারেন্সিয়াল যদি আমরা তো অনেক কিছু জানি, কিন্তু ওই সময় স্যার তো কফের পেশেন্টের DURP, কাছাকাছি, BSD with PS, হ্যাঁ BSD পেশেন্টের with PS. সাইনাস থাকবে। CBRPS উইথ PFO। না স্যার, এইবার আবার সেলিম স্যার প্রিয় কোশ্চেনটা তোমরা আনসার করছে। স্যার কিন্তু সবসময় জিজ্ঞেস করেন যে এই যে অ্যাসাইনোটিক পিএস প্রথমে দেখতে হবে তোমার ডায়াগনোসিস। আমি প্রথমে গতদিনও বলছিলাম ওই যে স্যার, যে তুমি যখন ফাইনাল যে ডায়াগনোসিস করবা, সেখানে যে ডায়াগনোসিস করবা সেভাবে তোমার কেস সাজাবা। আর ওইখানে যে ডায়াগনোসিস থাকবে ওইটার আলো, যদি অ্যাসাইনোটিক টফ হয় তাহলে তো ওই অন্য লাইনে যাবে, যদি সাইনোটিক টফ হয় এই ক্ষেত্রে সাইনোসিস এবং অন্যান্য তোমার যে মারমারের ধরন এটার উপরে যাবে মুখ্য জিনিসটা। আচ্ছা যাক। স্যার এখন শোনো, একটা শোনো হলো যে প্রথমে বৌদ্ধ যে কোশ্চেনটা করলো যে আমরা যখন একটা পেশেন্টের লং কেসে তুমি টফ পাবে, মানে টফের ফিচার আছে মানে কি আছে, পেশেন্টের সাইনাস আছে, আছে স্যার। না দুটা জিনিস, সাইনাস আছে একটা, স্যার মারমার থাকতে পারে, নাও থাকতে পারে, মানে ইন জেনারেল একটা সাইনোটিক হার্ট ডিজিজ অথবা সাইনোটিক পেশেন্ট আমরা যে সহজে বলতে পারি পেশেন্ট প্রেজেন্ট উইথ সাইনোসিস। সোজা এক কথা শেষ। তোমাকে লং কেসে দেওয়া হলো, তুমি তোমার হিস্ট্রি টেকিং করে দেখলা যে আমরা তাহলে কোন পর্যায়ে লাস্ট থেকে পৌঁছতে পারি, তুমি অনেকগুলা ফিচার টিচার সব শেষ করে তুমি লাস্টে এটা 3টা ডায়াগনোসিসে পৌঁছতে পারি। মানে কমন ফিচার, আমি কমন ডায়াগনোস বলছি, আনকমন বলে যাচ্ছি না আমরা। সে একটা ধরো, একটা হলো ট্যাটালজি অফ ফ্যালট, মানে সব ফিচার গুলো কিন্তু আমি আর ফিচারে গেলাম না, মানে অনেকগুলা ফিচার, একটা পেশেন্ট প্রেজেন্ট উইথ সাইনোসিস ইন এ লং কেস, আমি ডিটেলস ইনভেস্টিগেশন করে পরীক্ষা নিরীক্ষা করে ধরে আমি লাস্ট ডায়াগনোসিসে যাব, আইদার 3টা ফিচার ডায়াগনোস হতে পারে। একটা হইতে পারে যে কমন যেটা ট্যাটালজি অফ ফ্যালট হতে পারে, নাম্বার 2 হতে পারে সিভিয়ার পিএস উইথ পিএফও অথবা সিভিয়ার পিএস উইথ এটিএল কমিউনিকেশন, যেটাকে আমরা বলি যে অনেক সময় আমরা যে ট্রায়োলজি অফ ফ্যালট বলতে পারি, ট্রায়োলজি অফ ফ্যালট। হ্যাঁ ট্রায়োলজি অফ ফ্যালট, টপ হলো পেন্টালজি অফ মানে টেট্রালজি অফ ফ্যালট। তাহলে ট্রায়োলজি অফ ফ্যালট একটা আছে, এটাও কমন, এটা খুব আনকমন না, আমরা মানে পাই সিভিয়ার পিএস উইথ এটিএল কমিউনিকেশন। আর লাস্ট ওয়ান ইজ দা একটা হইতে পারে আইসেনমেঙ্গার ফিজিওলজি, আইসেনমেঙ্গার ফিজিওলজি ডিউ টু এনি কজ ফ্রম অ্যাসাইনোটিক ডিজিজ। এই 3টা পেশেন্টের মে প্রেজেন্ট কমনলি ফিচার উইথ সাইনোসিস। এখন তোমার দায়িত্ব হইল তুমি যে 3টা ডিডি বলবা, ইউ নো দ্য ডিফারেন্সিয়েশন অফ 3 ডিডি। তুমি বললা স্যার ইট ইজ দ্য আইসেনমেঙ্গার সিনড্রোম। ওয়াই ইউ সে আইসেনমেঙ্গার সিনড্রোম? আইসেনমেঙ্গার সিনড্রোম কিন্তু লং কেসে তুমি বিএসডি এএসডি পিডিএ বলতে পারবা না, কিন্তু খেয়াল রেখো যদি তুমি আইসেনমেঙ্গার সিনড্রোম বলো, তোমার রেজিস্ট্রার কিংবা কেউ বলে দেয় তোমাদেরকে, এপি বলে দেয় যে এটা কিন্তু বিএসডি আইসেনমেঙ্গার, আর পরীক্ষায় তুমি এটা আনসার দাও, ইউ উইল ফেল, কারণ ইউ নো দ্য কেস।
Yes, sir. এটা কি স্যার আমরা কি বলতে পারবো, কিছু কিছু চেষ্টা করি স্যার বলার জন্য স্যার। হ্যাঁ, না, যদি পেশেন্টে কোনো তোমাকে বলে ডাইরেক্টলি জি স্যার। যে আমার পেশেন্টের হার্টে ছিদ্র ছিল, বিএইচডি ছিল, দেন ইউ ক্যান সে। বুঝছি স্যার। যদি কোনো পেশেন্ট বলেন আমার হার্টে ছিদ্র ছিল, জানি না কি ছিদ্র, তাহলে যখন আইসেনমেঙ্গার ফিজিওলজি হয়ে যায় তখন বিএইচডি, এইচডি, পিডিএ সব এক ফিচারে চলে আসে, আইসেনমেঙ্গার ফিচার। জিনিসটা বুঝতে পারছো? বুঝছি, জি স্যার, এটা বুঝছি কিন্তু স্যার। তাহলে কিন্তু হ্যাঁ, কারণটাই কারণ। আর যদি তুমি দেখো যে না বিএইচডি পালমোনারি হাইপারটেনশন হয়, সাইনোসিস নাই, তাহলে কিন্তু তুমি আলাদা ফিচার বলতে পারবা। এইচডি পালমোনারি হাইপারটেনশন, পিডিএ পালমোনারি হাইপারটেনশন, এই ফিচার গুলো কিন্তু আলাদা করা যায়। বাট when all these three, BHD, AHD, and PDA, turn into the Eisenmenger physiology, then it is the only feature of Eisenmenger syndrome. There is no feature of BHD, AHD, and PDA. That's why you cannot স্যার only ক্লিনিক্যালি সাইনোসিস পাইলে স্যার, হ্যাঁ, তুমি যদি ক্লিনিক্যালি Eisenmenger syndrome সাইনোসিস পাইলে patient পাও, স্যার আমরা এটা মানে ডিফারেন্সিয়েট করে করি। হ্যাঁ, মানে ক্লিনিক্যালি Sinuses- যদি আমরা সাইনোসিস পাই তাহলে স্যার এএইচডি, বিএইচডি, পিডি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যাবে না। আমি এই জন্য তোমার বলছি এটার সাথে আমি সাইনাস বলছি, আমি বলছি আইসেনমেঙ্গার ফিজিওলজি। ডিডি তিনটা বলছি তোমাদেরকে, জি স্যার। আইসেনমেঙ্গার ফিজিওলজি ডিডি হয়, তাহলে তোমার এখানে এই তিনটার নাম উল্লেখ করবে না, তুমি আইসেনমেঙ্গার ডিউ টু এ সাইনোটিক। আইসেনমেঙ্গার বললেই তো বুঝে ফেলাম যে তুমি জানো আইসেনমেঙ্গারের ডেফিনেশন। বুঝছি, শুধু আইসেনমেঙ্গার বলবো। জানো বলে আইসেনমেঙ্গার বলছো তুমি, তাই না? ট্রান্সভার্সাল হয়েছে আর কি এখানে। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো যে আদার যে ফিচার আছে, টফের ফিচারের সাথে আইসেনমেঙ্গার ফিজিওলজি বেশ কম আছে না? অনেক অবশ্যই স্যার। অনেক ডিফারেন্স আছে। সিভিয়ার পিএস উইথ পিএফও সাথে আইসেনমেঙ্গারের ডিফারেন্স আছে না? আছে স্যার, টফের ডিফারেন্স আছে। আছে আছে স্যার। এই একটা ইন্সপেকশনে একটা ফিচার বলো যেটা দিয়ে তুমি উইথাউট এনি আদার ইনভেস্টিগেশন, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তুমি বলতে পারবা ইট ইজ এ ট্রায়োলজি অফ ফেলট অর টেট্রালজি অফ ফেলট। স্যার হচ্ছে মানে স্যার সাইলেন্ট চেস্ট ইন কেস অফ টেট্রালজি অফ ফেলট, আর মানে ডাইনামিক চেস্ট ইন কেস অফ ট্রায়োলজি অফ ফেলট। ট্রায়োলজি অফ ফেলট এটা তুমি দেখো, কিন্তু ইন্সপেকশনে ইউ ক্যান সেপারেট দ্য কেস। তাহলে ক্লাসিক্যাল টফে সাধারণত সাইলেন্ট চেস্ট থাকবে, ঠিক আছে? ক্লাসিক্যাল না হলে আবার থাকতে পারে বাড়তি। তাহলে এই জন্যই তোমাকে এই যে তিনটা ডিডি তোমাকে ইনস এন্ড আউট জানতে হবে। যে আমরা তুমি বলতে হোয়াইট ইজ নট আইসেনমেঙ্গার, তাহলে তোমাদের বলতে হবে অ্যাবসেন্স অফ দিস এন্ড দিস ফিচার। আবার বলি যদি হোয়াইট ইজ টফ, প্রেজেন্স অফ দিস এন্ড দিস ফিচার। এইভাবে নেক্সট কোনো যে আমাদের যে বেডসাইড ক্লাস পরীক্ষার আগে তোমাদের বেডসাইড যে যখন ক্লাস নিব তোমাদের পেশেন্ট, তখন আমরা এই বিষয়ে আলোচনা করবো না। এখন আসলে এই অল্প সময়ে এরকম কিছু আলোচনা করা যাবে না। তবে একটা জিনিস জানো যে যা ডিডি তুমি বলবে এটা যাতে রিলিভেন্ট হয়। এই যে তুমি একটা বললো একজনে যে তুমি বলছো যে টফের পেশেন্ট ডিডি, সে বললো বিএইচডি উইথ পালমোনারি হাইপারটেনশন, ইজ নট এ ডিডি। এটা তো দুটো আছে স্যার। এটা তো স্যার এই দুইটা হলো তার পাইতেই পারে না, টপে তো এই দুইটা পাইতে পারে। এটা বলা যাবে না, কারণ বিএইচডি পালমোনারি হাইপারটেনশন সাইনোস থাকবে না। জি স্যার। when it become আইসেনমেঙ্গার তখন তার সাইনোস চলে আসবে। এই জন্য তোমরা ডিডি বলার সময় রিলেটেড ডিডি বলবা, যে একদম যে আমার এখানে সিস্টোলিক মারমার আছে বলে আমি এই যে পিএস এর কাছাকাছি সব বলে ফেললাম, এএসও বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, এটা হবে না। মানে আমার কাছাকাছি থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। স্যার বিএসডি এর সাথে সিভিয়ার পিএস যদি থাকে স্যার, সেক্ষেত্রে স্যার রাইট টু লেফট শান্ট হতে পারে না স্যার? আচ্ছা, তুই যে কথা বিএইচডি সিবিআরপিএস এর সিভিয়ার পিএস টফের ডেফিনেশন কি? টফের মেজর ক্রাইটেরিয়া কি? মেজর ক্রাইটেরিয়া এই দুইটা স্যার, বিএসডি আর পিএস। তাহলে তো তুমি হাউ টু ডিফারেন্সিয়েট যে এটা যে এইটাই স্যার, বিএইচডি এটা তো দুটো আছে, বিএইচডি এর পিএস, তাই না? তাহলে আমি তাহলে টপ থেকে আলাদা করবো, ঠিক আছে এইটাই। তখন তো টপে তো প্রাইমারি ফিচার এই দুইটাই, আর বাকিটা দুইটা হচ্ছে সেকেন্ডারি ফিচার। এবং এর ভিতরে যে ক্লিনিক্যাল ফিচার ডিটারমাইন করে কোন ফিচার, টফের কোন ফিচারটা আমাদের ক্লিনিক্যাল সিনারিওকে আইডেন্টিফাই করে, হাইলাইট করে। মানে ক্লিনিক্যাল সিনারিও ডিটারমিনিং করে কোন ফিচারটা এখানে টফের পিএস স্যার, মানে তাহলে আরবিউটি অবস্ট্রাকশন বেসিক্যালি আমাদের এই টফের ফিচার গুলাকে হাইলাইট করে, কিন্তু একমাত্র একটা ফিচার দ্যাট ইজ দা আরবি অবস্ট্রাকশন। মেবি ইনফান্ডিবুলার হলে এক ধরনের হবে, ভালভুলার হলে এক ধরনের হবে। সুপ্রাভালভুলার পেশেন্ট তো তুমি পিঙ্ক টফ হবে, পেশেন্টের সাইনোস থাকবে না,
তাই না? পেশেন্ট মে বি স্যার অ্যাসাইনোটিক। স্যার অনেকে স্যার যে ইয়েটাতে ক্লিনিক্যালি করবো স্যার ডিওরবি স্যারটা নিয়ে আসে স্যার, এখন ক্লিনিক্যালি স্যার ডিওরবি নিয়ে আসতে পারবে কিনা স্যার টপের ইয়েটাতে? না টফেল ডিওরবি তো স্যার আমরা এখন টপ থেকে না, আলাদা আমি করি, বলি ইকোর মাধ্যমে তুমি আলাদা যদি করি। এখন না বলি, তুমি যদি এখন টপ ফিজিওলজি রিলেটেড যতগুলা সিমটম আছে, তো আমি আগে তোমাদের প্রথম দিকে দেখাইছি তাদেরকে, ক্লাসিফিকেশন জি স্যার। দেখাইছি দেখি, যে তুমি যদি এখন টপ ফিজিওলজি যা যা চাও সব বলতে পারবা। তুমি টপ ফিজিওলজির মতো যেগুলা আছে, এটা ডিওআরবিপিএস সব আর অনেকগুলো আছে, কিন্তু আইদার দিস আর দ্য নট কমন ফিচার। হ্যাঁ, তুমি ডিওআরবিপিএস বলো, অসুবিধা নাই, কিন্তু সেটা তো কমন ফিচার না। যদি এখন দেখা যাচ্ছে না এটাকে একদম ক্লাসিক্যাল টপ, এটা আইসেনমাঙ্গান না, কোনো কিছু না, দেন ইউ ক্যান সে এটা মেট্রিক টেট্রাজে ফেরত দিতে পারে স্যার, ডিওআরবিপিএস হইতে পারে। কারণ ডিওআরবিপিএস যখন থাকবে, এই ফিজিওলজিটা ক্লিনিক্যালি আলাদা করার কোনো সুযোগ নাই, ইভেন ইকোতে তুমি পারবে না। কারণ কি? কারণ আমাদের তো আলটিমেটলি টফেরও তো ডিওআরবির মতো ফিচার নিয়ে আসে। জি স্যার। সেপ্টামটা তো অনেক সময় 80% হয়ে যায় না সিভিআর পিএস হলে। এই জন্য এটা ডিওআরবি পিএস থাকলে ইট ইজ রিলেটেড টু টফ। এই টফের মতো ফিচার সব ফিচার থাকবে, ইভেন তার সাইনোটিক স্পেলও থাকতে পারে যদি তার ওইরকম বা ফিজিওলজি থাকে। হ্যাঁ, তবে আনা যাবে, ডিওআরবি পিএস বলা যাবে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক আলোচনা হইলো। আপনার তো কিছু বলবা নাকি আমরা না close স্যার, করে দিই? অনেক টাইম হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট কোনো, এটা আসলে শুধু একটা দেখো টপ নিয়ে কিন্তু তোমাদের ক্লাস প্রায় অনেক সময় চলে গেল। আমিও জাস্ট ক্লাসের চেষ্টা করছিলাম শুধুমাত্র তোমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন রাখার জন্য। আমরা একদিন আলাদা করে শুধু এ সাইনোটিকটা আলোচনা করবো না, এ সাইনোটিক হার্ট ডিজিজ একদিন, আর একদিন সাইনোটিক হার্ট ডিজিজ একদিন। এটা যখন তোমাদের রিটেন টিটেন দাও, তোমরা যারা বিএসসি মধ্যে তাদের রিটেন চলে আসছে, রিটেনের পরে আর যারা প্রশান্ত তোমাদের তো পরীক্ষা মনে হয় এই মাসের শেষে শুনছি যে এটা জি স্যার, জি স্যার। রেজাল্ট দিলে পরে বোঝা যাবে যে আসলে রেজাল্ট কবে দেয়, সবকিছু মিলে পরীক্ষার ডেট পড়ো। আর তোমরা রিটেনের প্রিপারেশনে কনজেনিটাল একটা প্রশ্ন থাকবেই। আর হাইপার সাইনোটিক স্পেল তোমরা ওই যে ইয়ের বইয়ে ভালো আছে, ওই আজম স্যারের একটা বই আছে না, জি স্যার। ওই বইয়ের ডেফিনেশন সহ তোমার অনেক সুন্দর অনেকগুলো হাউ টু ম্যানেজ দ্য টেট স্পেল, এটা কিন্তু ওই বইয়ে আছে। তোমরা কনজেনিটালটা এত বেশি বই ঘাটাঘাটি করতে না পারলে তুমি আজম স্যারের বইটা একটু ভালোভাবে দেখো, ওই বই মোটামুটি খারাপ না, অনেক কিছু আছে এখানে, ভালো প্রেজেন্টেশন আছে না। তোমরা রিটেন ওইটা আসবে পরীক্ষাতে, ম্যানেজ কিভাবে করতে হয়। আবার লং কেসে তো বিএসসি মোড যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু লং কেসে তোমার এই ধরনের কোশ্চেন থাকবে, এটা কমন কোশ্চেন। বিএসসি মোড কোশ্চেন কিন্তু মোটামুটি কমন কোশ্চেন হয়। কমনের বিরুদ্ধে এটা কিন্তু টেট স্পেল একটা কথা লেখা থাকে, অথবা এটার বিভিন্ন নামে পাওয়া যায়, এই বিভিন্ন নামে তার এই কোশ্চেনটা দিবে, একটা না একটা কোশ্চেন দেয় কনজেনিটাল থেকে। হ্যাঁ, কোশ্চেন পাবে তোমরা। ঠিক আছে শকত, শেষ তো? স্যার জি স্যার, জি জি স্যার। স্যার স্যার সবাইকে আমার জন্য দোয়া করবেন স্যার, পরীক্ষা তো স্যার। হ্যাঁ অবশ্যই, দোয়া তো অবশ্যই আছে। তোমাদের তো এটা তো আমাদের এই কন্ট্রোলে না, ভালোভাবে পরীক্ষাটাকে দিয়ে আসো। আর ভাইবা যখন হবে তোমাদেরকে অবশ্যই আমরা ভাইবার আগে ওইভাবে প্রিপেয়ার করে দেবো, একবারই পাস করে দিতে পারো। ঠিক আছে, সবাই চেষ্টা করতেছি স্যার। ভালো থাকো। আর শোয়েব কারেন্ট স্যার আমি স্যার আপনার ক্লাস তো মিস করতে চাই না কোনো সময়। আমার স্যার ওই যে ওয়াইফাই এর কারণে মিস করলাম, হয়তো রেকর্ড থাকলে দেখবো স্যার। আর আপনার ক্লাস কেন স্যার আমি করতে চাই, কারণ আপনি সবসময় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করেন স্যার, যেটা আমাদের বই পড়ে সম্ভব না। আপনার ক্লাসের কাছে ছোট ছোট কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন, আরে এত পড়লাম এটা তো জানি না, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি ফেস করি স্যার। তো আপনার বিউটি, আপনার ক্লাসের দেওয়াটা কঠিন স্যার। না স্যারের হচ্ছে, স্যার বিউটি অফ স্যারের ক্লাস হচ্ছে কি স্যার সবসময় শেয়ার করেন, এক্সপিরিয়েন্স শেয়ার করেন, এবং আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আমরা ফেস করি এগুলো স্যার নিয়ে। এবং কনজেনিটাল সম্পর্কে আমার একটা ইয়ে থাকবে, কনজেনিটাল বুঝতে চাইলে, বলতে চাইলে আমাদের অ্যানাটমি, আমরা হিমোডাইনামিক যদি ভালো বুঝি, তাহলে আমরা যে কোনো কোয়েশ্চেন আনসার করতে পারবো। কাজে কনজেনিটালে ম্যানেজমেন্টের আর ইয়ের চেয়ে মানে যাওয়ার আগে সবচেয়ে বেশি হিমোডাইনামিক বোঝা এবং ফাংশনাল অ্যানাটমিটা বোঝা খুবই জরুরি। হ্যাঁ, আর এই সেলিম স্যারের স্যাররা যারা আমাদের বিভিন্ন যত জায়গাতে আমরা পাবো, স্যাররা যে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, তো এগুলো আমরা অনেক কোয়েশ্চেন গুলা সলভ হয়ে যায় স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাঙ্কস এভরিবডি। আর আমরা পরে তোমাদের ওই ক্লাস করলে সাইনোটিক এবং সাইনোটিক আলাদা নিব, দুইটা ক্লাস প্র্যাকটিক্যাল। হ্যাঁ, জি স্যার। নিলে তোমার আরো সুবিধা হবে।